তোমার কি মনে হয় পোলাপান কি বোঝে না? কিছুই বোঝে না। আমি ব্যবসা করতে যাচ্ছি, এআই আমাকে কিভাবে হেল্প করতে পারে ডিজিটাল মার্কেটিং? স্টুডিও ভাড়া করো, লোক আনো, মডেলের হাতে ধরো, এটার একবার ছবি তুলো, অনেক অ্যাডভান্স। মিড জার্নির মতো টুল দিয়ে, ডালির মতো টুল দিয়ে, আরো অনেক নতুন নতুন এআই টুল ইউজ করে প্রোডাক্ট ফটোশুট করা ভেজাল শেষ। তুমি একটা ভিডিও এডিটিং এর বিজনেস করতেছো নীল, তুই মান্থলি আসলে টাকা কামাস কত? 7 থেকে 8 লাখ। তুমি কি কি পেইড এআই ইউজ করতেছো? আমার অনেক সাবস্ক্রিপশন। কোনটা হচ্ছে তোমার টপ 5 গো টু পেইড এআই? ChatGPT ফর এভরিথিং। আমি একটা চাকরি খুঁজবো, ওর জন্য কি ChatGPT যথেষ্ট নাকি ChatGPTর সাথে আরো কিছু জিনিস তার ইউজ করা উচিত? একদম বেসিক এখানে তার প্রফেশনাল ছবিই নেই। অনেক এআই টুল আছে যেটাতে আপনার প্রফেশনাল ছবি বানিয়ে দিবে, ফ্রি এআই টুল আছে যা সেটা সেলফি তুললেও দিলে একদম স্যুট টুট পরা জায়গায় বসে দেবে, বুঝার কোনো উপায় নেই যেটা অরিজিনাল না। ক্যানভার মতো টুলে ফ্রি টেমপ্লেট দিয়ে আমি এটা ফাটাফাটি সিভি বানায় ফেলতে পারবো। আমরা এখনো প্রপারলি একটা সিভি বানাইতে পারি না। এআই কে মাঝে মাঝে একটু ট্রিক করা লাগে, ও অ্যান্সার দিতে চাইতো না, একটু যেগুলো একটু রিস্কি অ্যান্সার। মানুষজন বলতো কি আমার নানি এটা করতে চাচ্ছে, সেজন্য না করে আমার জানা উচিত যেন আমি তাকে বলতে পারি এগুলো করবেন না, এআই টাপ করে বলে দিত। এ যদি এত স্মার্টই হইতো, যদি আমাকে রিপ্লেসই করে ফেলতে পারতো, তাহলে এইসব বোকামি করতো না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ChatGPT যে ব্যবহার করবে আপনার বন্ধু, সে 5 বছরের মধ্যে কোটিপতি হবে আর আপনি আপনার চাকরি হারাবেন। আমরা সবাই শুনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা দরকার, কিভাবে ব্যবহার করব। সেই জায়গাটাতেই নীল হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের যতজন উদ্যোক্তা আছে, ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটার আছে, জেনুইনলি যারা ভালো কাজ করছে, তাদের মধ্যে ফাটাফাটি কাজ করতেছে। নীলের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ ফ্রি মাস্টার ক্লাস করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ChatGPT ইমেইল রাইটিং, ফেসবুক, কন্টেন্ট ক্রিয়েশন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সিভি, এক্স্যাক্টলি কোন টুল কেমনে কীভাবে ব্যবহার করব, সো দ্যাট আপনি আপনার কম্পিটিশনের সাথে আপনি আপনার ব্যাচমেটদের থেকে এগিয়ে থাকতে পারেন। আর আপনি যদি আগাতে না পারেন, নিশ্চিতভাবে আপনি পিছিয়ে পড়বেন। সো আপনি যদি কেউ একজন হন যে বুঝার চেষ্টা করতেছেন যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলগুলো কীভাবে এফেক্টিভলি কাজে লাগাবো, এই পডকাস্টটা না দেখাটা আপনার বোকামি হবে। দুইটা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। সালামালাইকুম নীল, কেমন আছো? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো, ইদানিং কি নিয়ে ব্যস্ত হচ্ছে? বিজনেস নিয়ে বড় করার চেষ্টা করতেছি, এটা নিয়ে একটু দৌড়াদৌড়ি। গ্রেট। আজকে তোমার কাছ থেকে যে জিনিসটা আমরা শিখবো সবাই, সেটা হচ্ছে যে আমি দেখছি মানুষজন এখনো এআইটা তার জীবনে প্রাসঙ্গিক করে তুলতে পারে নাই। সে মনে করে এআই ইলন মাস্কের জিনিস বা ইত্যাদি ইত্যাদি, বাট সে যে তার জন্য সে তার কাজে এআইটা যে সে ইউজ করবে এইটা কতটা জরুরি এটা সে এখনো বুঝতেছে না। সো অ্যাজ আ বিগিনিং পয়েন্ট আজকে পুরোটাই আমরা একদম স্টেপ বাই স্টেপ ডামিজ গাইড টুয়ার্ডস লার্নিং এআই, এই টাইপ অফ একটা আইডিয়া আমার, এবং আমার কাছে মনে হয় খুবই দরকার। জিরো থেকে স্টার্ট করছে। ধরো একজন বললো যে দেখতেছে যে আমি এআই শিখি নাই, তো কি হয়েছে, আমি তো চাকরি করতেই পারি, আমি তো ব্যবসা করতেই পারি, আমি এআই শিখি নাই, তাই সমস্যাটাই আমার, ক্রাইসিস তো নাই কোনো। হাউ ডু ইউ রেসপন্ড টু দ্যাট? আমাদের অর্ধেক জনগোষ্ঠী ভয় পায় যে আমার চাকরি নিয়ে যাবে, অর্ধেক ভয় পায় যাচ্ছে এআই কিছুই করতে পারবে না। আই থিঙ্ক এটা আসলে সামওয়্যার ইন দ্য মিডল। এআই রিপ্লেস করতে পারবে না, বাট সামওয়ান যে এআই ইউজ করে সে আমাকে রিপ্লেস করে দিবে যদি আমি এআই ইউজ না, সেটা হচ্ছে কি পয়েন্ট। প্লাস কেউ যদি কোনো কিছুর সারফেস লেভেল কাজ পারে, ধরেন ভিডিও এডিটিং হোক, ওয়েব ডিজাইনিং হোক, কোনো কিছুতে এক্সপার্ট না, তাদেরকে এআই অনেক ইজিলি রিপ্লেস করে দিতে পারবে, কারণ এন্ট্রি লেভেল ব্যারিয়ারটা অনেক কম। আবার অন্য কেউ যে এআই ইউজ করে সে তেমন তার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু সেও রিপ্লেস করে দিতে পারবে এআই লেভারেজ করে। তো আই থিঙ্ক এআই ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে কোন ফিল্ডে আছে ম্যাটার করে না, ইররেসপেক্টিভ অফ এভরি ফিল্ড এআই অনেক অনেক দরকার। হয়তোবা অনেক ইনডেপথ জানা দরকার নেই, বাট সারফেস লেভেল এআই এর নলেজটাও আবার দরকার, যেন টুকটাক আমার এদিক সেদিকে ইউজ করা যায়। কারণ যদি আমি নাই জানি এআই এর ইউজ কেস কি, অনেক সময় আমি হয়তো এটা ইউজই করতে পারি না, কারণ আমি ভেবে দেখিনি এটা এআই হয়তো আমার জন্য ইজি হয়ে যেত। অনেক বেসিক সিম্পল জায়গায় হেল্প করে এআই, ওইখান থেকে দরকার আর কি। যে পয়েন্টে আমি খুব তোমার সাথে এগ্রি করি সেটা হচ্ছে যে এআই আমাকে রিপ্লেস না করলেও আমার সাথে আমার যে কলিগ, বিজনেস পার্টনার অথবা হুএভার অথবা বিজনেস কম্পিটিটর যে আসলে এআইটা ইউজ করতেছে সে আমাকে রিপ্লেস করবে। আপনি মাইক্রোসফট এক্সেলে শুধু কাজ করেন, কিন্তু সে মাইক্রোসফটের সাথে এআইটাও ইউজ করে। আপনি ইমেইল লেখেন, সে ইমেইল লেখার ক্ষেত্রে এআইও ইউজ করে। প্রত্যেকটা আপনি ডিজাইন করার সাথে সে এআইও ইউজ করে। যে এআইটা ইউজ করতেছে সে সবসময় আপনার থেকে আগায় থাকবে, সে চাকরিটা পাবে, সে ব্যবসাটায় আগায় যাবে, আপনি আগাবেন না এবং আপনি হয়ে পিছায় যাবেন। তুমি যেটা বলে যে বেসিক লেভেলে শেখাটা খুব দরকার, এখন আমরা বেসিক লেভেলে শেখার ব্যাপারে
আমাদের অবভিয়াসলি প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে চ্যাটজিপিটি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কেন চ্যাটজিপিটি ইউজ করবো যখন গুগল আমাকে সব বলে দেয়? কেন 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 আমাকে মানে চ্যাটজিপিটি ইউজ করতে হবে? গুগলের অ্যান্সারটা খুবই জেনারেলাইজড একটা অ্যান্সার। চ্যাটজিপিটিটা হচ্ছে অনেকটা আমার স্পেসিফিক নিডের জন্য কাস্টম টেইলার করা, আমাকে আর অনেক বেটার একটা সলিউশন দিতে পারে আমার ইস্যুর। এখন অনেকে আবার চ্যাটজিপিটি থেকে সলিউশন দিতে পারে না, অনেকের জন্য গুগলের অ্যান্সারটাই বেটার, উইচ ইজ আইডিয়ালি নট দ্য কেস ফর এভরিওয়ান। দ্যাট শুড নট বি দ্য কেস ফর এভরিওয়ান। তাদের গুগল অ্যান্সারটা ভালো কারণ তারা চ্যাটজিপিটি ঠিক করে ইউজ করতে পারে না। একটা এআই আমার জন্য কতটা ইউজফুল সেটা ডিপেন্ড করে আমার কোয়েশ্চেন করার ক্ষমতার উপরে। আমি যদি ঠিক করে তাকে কোয়েশ্চেন দিতে না পারি, তাকে যদি আমি ঠিক কন্টেক্সট দিতে না পারি, তাকে যদি ঠিক প্রম্পট দিতে না পারি, তাহলে হবে না। ফের দেখেন মজার একটা জিনিস হচ্ছে, নতুন একটা মার্কেটে একটা ফিল্ডে তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার। বড় বড় কোম্পানি, টেক স্টার্টআপস হায়ার করতেছে যারা খালি চ্যাটজিপিটিকে ঠিক করে প্রম্পট দিতে পারে। প্রম্পটিংও খুব একটা মজার জিনিস। আমরা যদি একটু এক পা পিছন থেকে বলি, প্রম্পট জিনিসটা আসলে কি? প্রম্পট জিনিসটা হচ্ছে গিয়ে আমি যদি এআই কে কিছুটা করতে বলি, করতে বলার যে আমার ওকে নির্দেশনাটা, এই যে অর্ডারটাই হচ্ছে কি প্রম্পট। এই অর্ডারটা দেওয়ার আগেও আমার ওকে বুঝাইতে হবে আমি কোন সিচুয়েশনে জিজ্ঞেস করতেছি, ওর কি কি জানা উচিত, কি কি বোঝা উচিত। যেমন আমি যদি পডকাস্টে আপনার সাথে আজকে ধরে আমি এআই নিয়ে কথা বলবো, এটা নিয়ে যদি আমার কিছু পয়েন্টার্স লাগতো, আমি যদি চ্যাটজিপিটিকে বলতাম এআই নিয়ে আমাকে কিছু পয়েন্টার্স, হয়তো আমাকে কিছু লিখে দিতে পারতো, খুব স্পেসিফিক বা কোয়ালিটিফুল হইতো না। এই জন্য আমার আগে চ্যাটজিপিটিকে যে বলতে হবে, আচ্ছা দেখো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলি, আমি ইয়াহিয়া ভাইয়ের সাথে কথা বলি, ইয়াহিয়া ভাইয়ের একটা পডকাস্ট আছে সেই সব নিয়ে কথা বলে, আমাদের টার্গেট হচ্ছে আমরা এআই নিয়ে একটা মাস্টার ক্লাস করতে চাই, আমি এই জিনিসটা কথা বলতে চাই। তুমি যদি আমাকে আরো 5-10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করো, যেটা আমি তোমাকে অ্যান্সার দিলে তুমি সুন্দর করে কিছুটা পয়েন্টার্স আমাকে দিতে পারবে একটা 1 ঘন্টার পডকাস্টের জন্য। এরপরও আমাকে 10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, 10টা কোয়েশ্চেন আমাকে অ্যান্সার দেবো, ওর সাথে আমি 10 মিনিট কনভারসেশন করবো, ওই মডেলটাকে আমি ট্রেন করবো অ্যাজ ইফ ও আমার একটা অ্যাসিস্ট্যান্ট, অ্যাজ ইফ ও একটা মানুষই। ট্রেন করার পরে যখন ওর কাছে নলেজ থাকবে, এরপর ওকে আমি জিজ্ঞেস করবো, ইম্যাজিন করো তুমি একটা পডকাস্ট স্পেশালিস্ট, একটা কন্টেন্ট স্পেশালিস্ট, ওই অ্যাঙ্গেলটা মাথায় রেখে, একটা কন্টেন্ট রাইটারের অ্যাঙ্গেলটা মাথায় রেখে আমাকে তুমি সাজেস্ট করো কিভাবে আমি আজকে পডকাস্টে কথা বলবো। তো ওকে আমার কন্টেক্সট দেওয়া লাগবে, ওর কোয়েশ্চেনের আমার অ্যান্সার দেওয়া লাগবে, ওকে প্রপারলি ট্রেন করা লাগবে, এরপর ওর কাছ থেকে আমি আমার ডিজায়ার্ড অ্যান্সারটা পাবো। আর নাহলে গেট গো থেকে যদি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করি, অ্যান্সার হয়তো আমাকে দিবে, বাট যতখানি পাওয়া দরকার আমার বা আইডিয়াল যে অ্যান্সারটা হওয়ার কথা সেরকম হবে না, অনেক জেনারিক একটা অ্যান্সার হবে যেটা অনেকেই পায়। ওই জায়গাটাই আসলে আমাদের মিসিং, বেসিক লেভেলের এআই লিটারেসি, যেটা আমাদের আসলে একটু কম। এআই লিটারেসির একটা চেষ্টা আমরা এই ডিসকাশনে করতেছি অ্যাটলিস্ট বেসিক লেভেলে। এখন আমাদের তো এখন প্রম্পট ইঞ্জিনিয়ার নেওয়ার মতো টাকা নাই বেশিরভাগ অডিয়েন্স যারা শুনতেছে। এখন আমি কিভাবে ভালো একটা কোয়েশ্চেন আস্ক করবো, প্রম্পট দিব, সেটা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কি হবে, সেটা ফেসবুক পোস্টের ক্ষেত্রে কি হবে, সেটা যে কোনো একটা রিসার্চের ক্ষেত্রে কি হবে। ডেফিনেটলি আমি বলতেছি না পুরো রিসার্চ এখান থেকে করবে, সেক্ষেত্রে প্লেগারিজমের বিষয় চলে আসবে, বাট আমি বলতেছি যে হাউ ডু আই টেক হেল্প। প্রথমত চ্যাটজিপিটি আমার সবসময় গো টু এআই না। ধরেন কেউ যদি ইমেল লেখে বা কন্টেন্ট রাইট করে, অনেক ভালো এটা হচ্ছে ধরেন জ্যাসপার এআই। যারা ভালো করে ট্রেন করতে পারে না মডেল, তাদের জন্য অলরেডি মডেল ট্রেন করা আছে। ধরেন জ্যাসপার এআই কিন্তু সে নতুন করে বানায় নেয়। ম্যাক্সিমাম এই যে এআই গুলা হয়, তারা হয়তো চ্যাটজিপিটির এপিআই ইউজ করে, বা হচ্ছে গিয়ে গুগলের যে এআই আছে সেটা ইউজ করে, ক্লড, কোপাইলট, এইসব এআই এপিআই ইউজ করে, এআই এর এপিআই। ওইখান থেকে অনেকের জন্য অলরেডি এই সারফেস লেভেলের ট্রেনিংটা করা আছে। তো তারা হচ্ছে কি জাস্ট তাদের স্পেসিফিক এআই যদি ইউজ করে তার জন্য ইজি হয়ে যায়। বাট কেউ যদি সেটা না চায়, আরো কাস্টমার, আরো নিশ করতে চায়, আরো তাদের ব্যবসা সেন্ট্রিক করতে চায়, তাহলে আগে ফিগার আউট করা লাগবে যে আমি যদি একটা অ্যাসিস্ট্যান্ট আজকে হায়ার করতাম, ওকে আমার কি কি শেখানো লাগবে। টেকনিক্যাল নলেজ শেখানো লাগবে না, বাট কি কি জিনিস শেখা লাগবে এটা টাইটেলগুলো অ্যাটলিস্ট আমার বলে দিতে হবে। যে যাকে মার্কেটিং শেখানো লাগে তাকে বোঝানো লাগবে যে ইমেল মার্কেটিং নিয়ে তুমি জানো, ইমেল মার্কেটিং এর আমার ক্লায়েন্ট হচ্ছে কি এরা আমার আইডিয়াল কাস্টমার, আইসিপি বলে, আইডিয়াল কাস্টমার প্রোফাইল। এই কাস্টমার প্রোফাইলদের সব ডিটেলস আমার ওকে দিতে হবে। আমি কি বিক্রি করতে চাই সেটা বলতে হবে, আমার ইমেলের টোন কি হতে পারে আমার সেটা বলতে হবে। এই সব ডিটেলসগুলো আগে ওকে দিতে হবে আমার। এটা করার জন্য তাহলে আমাকে ফিগার আউট করা লাগবে আমি যদি কাউকে একটা হিউম্যান রিসোর্সকে এটা করতে দিতাম, সে কোন কোন জায়গায় আটকাইতো। আমার জব ডেসক্রিপশন যখন আমি দিই হিউম্যান রিসোর্স হায়ার করার সময় কী কী পয়েন্টার্সগুলো দিই, ওই পয়েন্টসগুলো আমার চ্যাটজিপিটিকে বলতে হবে। চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি কোনো কোয়েশ্চেন আছে নাকি, ওই অ্যান্সারগুলোকে দিতে হবে। ওর সাথে কথা বলা লাগে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যত বেশি কথা বলবো তত ভালো হবে। কথা বলার পরে ওকে একটু হালকা ট্রেন করার পরে যদি আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করি, প্রপার অ্যান্সার দিতে হবে। আসলে ওকে একটা মানুষের মতো ট্রিট করতে হবে, শুনতে একটু কনসার্নিং লাগে, বাট মানুষের মতো ট্রিট না করলে ওকে প্রপার অ্যান্সার আর ডিটেলস আর ডেটা যদি আমাকে দিতে না পারি তাহলে হবে না। ওকে এনাফ ডেটা আমার ফিট করতে হবে।
আরো বেটার হইতে পারে। ধরেন যদি বলেন ইমেল বা ধরেন আমার লিঙ্কডিনের পোস্ট, আমার গত 50টা লিঙ্কডিনের পোস্টের আমি একটা সামারি নিয়ে স্ক্রিনশট নিয়ে যদি একটা জিপ ফাইল করে আমি চ্যাটজিপিটিকে ফিড করে বলি যে পর এটা মুখস্থ কর, দেখ আমি কিভাবে কথা বলি, তাইলে ও না আমার টোনালিটিটা বুঝবে, ও দেখবে যে নীল কিভাবে কথা বলে। এরপর যখন ওকে বলবো আমি আমার টোনে একটা লিঙ্কডিন পোস্ট লেখো, এরপর ও না আমার টোনই লেখার চেষ্টা করবে। ইমেল লিখতে বললে আমার টোনই লিখবে, কারণ ওর কাছে এনাফ ডেটা আছে যেটার উপরেও আমাকে নেক্সট রেজাল্টস গুলো দিতে পারবে। আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করি, আমরা এআই কে এনাফ ডেটা দেই না। চ্যাটজিপিটি হোক বা অন্য যে এআই হোক, এনাফ ডেটা আমাদের দিতে হবে। এটা খুবই দামি একটা কথা বলছো। আমাদের বেশিরভাগের মুশকিলটা হইলো, ইনক্লুডিং আমার, যে আমরা ওকে গুগলের মতো কোয়েশ্চেন করি। আমরা ওকে একটা প্রশ্ন করি, ও অনেকগুলো উত্তর দেয়, সেটাই। কিন্তু চ্যাট জিপিটির আর গুগলের মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য হচ্ছে কি, আমি গুগলের সাথে কথা বলি না, আমাকে চ্যাট জিপিটির সাথে কথা বলতে হবে, এবং ওকে আমার একটা বিজনেস পার্টনার অথবা একটা এমপ্লয়ের মতো ট্রিট করতে হবে বা স্টুডেন্টের মতো ট্রিট করতে হবে, যাকে শিখাইলে একসময় সে আমাকে আউটস্মার্ট করবে, এবং আমাকে আউটস্মার্ট করলে আমার বিজনেসেরই লাভ বা আমার ক্যারিয়ারের লাভ। মানুষ যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে ওকে একটা প্রশ্ন করি, ও যা উত্তর দেয় সেটা আমি কপি পেস্ট করার চেষ্টা করি বা ওইটা দিয়ে আমি ওকে জাজ করি। বাট ওকে যে আমি এনাফ ডাটা ফিড করবো, যেটা তুমি কথাটা বলছো খুব দামি একটা কথা, যেটা অনেক মানুষের করে না, সেটা অনেক মানে এফেক্টিভ। মানুষের একটা খুব কমন জিনিস হচ্ছে কি, যে সে বলে যে আমাকে এরকম একটা প্রেজেন্টেশন এবং ইমেল বানায় দাও, খুব জাস্ট 50 ওয়ার্ডের একটা ইনস্ট্রাকশন, তারপরে যেটা লেখে ওইটাই কপি পেস্ট করে সে কাউকে পাঠায় দেয়, এবং ওইটা পড়লেই দেখা যায় এটা এআই। এবং নামও এখানে ওরকম, এই যে ইমেল লেখার ক্ষেত্রে বা কোনো একটা প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে সে এআই কেও ইউজ করবে, আবার সে হিউম্যানাইজ করবে, মিনিং জিনিসটা দেখলে মনে হবে তার। এই জিনিসটা কিভাবে করে বা কিভাবে সে শিখতে পারে? প্রথম কথা হচ্ছে যেটা বলছিলেন ভাই গুগল আর যে চ্যাট জিপিটি নিয়ে, চ্যাট জিপিটি নতুন একটা ফাংশন পর্যন্ত ইন্ট্রোডিউস করছে যেখানে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ সার্চ ইঞ্জিন। যেমন আমি গুগলে যে সার্চ দিই বেস্ট রেস্টুরেন্টস নিয়ে, আর আমি আমার আশেপাশে দিয়ে দিবে, কিন্তু সেটা কথা বলা যাবে না। চ্যাট জিপিটির সাথে আমি কথা বলতে পারবো আমার আশেপাশে, কিন্তু আমার চাইনিজ ভালো লাগতেছে, এমন খাবার যেটা আবার একটু আমার বাজেটে হবে, যেটা আবার যদি আমি এই সময় যে একটু ভিড় কম থাকতে পারে, এগুলো আমাকে গুগল দিবে না, যেটা চ্যাট জিপিটি আমার জন্য আমার নিডসের উপরে ডিপেন্ড করে কাস্টম টেইলার সলিউশন দিতে পারবে। এটা একটা। সেকেন্ড হচ্ছে কি, যে প্রথমত আবার আমি ওদেরকে ট্রেন করতেছি না, ওদেরকে প্রপার রেজাল্টস পাচ্ছি না, প্লাস পরে হচ্ছে কি ওদের অ্যান্সারগুলো পাওয়ার পর ওদের সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ যাওয়া লাগে, ব্যাক অ্যান্ড ফোর্থে যাচ্ছি না। তৃতীয়ত হচ্ছে কি, এআই এখন এত ভালো না আমার হিউম্যান রিপ্লেস করে দিতে পারবে। দেখেন এআই কে দিয়ে যদি পুরো আমি একটা লিঙ্কডিন পোস্ট লিখি তাহলে হবে না। এদের যেটা ইউজ করতে পারি, লিঙ্কডিন পোস্টে আমি কি লিখবো একটা আইডিয়া নিতে পারি, পুরো এটা আমার নিজেরই কাস্টমাইজ করতে হবে। এটাই যদি করা যাইতোই, তাহলে প্রথমে যখন আমি বললাম এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না, সেটা একটা ভুল স্টেটমেন্ট হতো। কারণ যদি প্রপারলি লিঙ্কডিনের পোস্ট লিখতে পারতো, ইমেল লিখতে পারতো, তাহলে এআই রিপ্লেস করে ফেলতো সব কপি রাইটারকে, কন্টেন্ট রাইটারকে, যেটা এখনো পারতেছে না। কিন্তু যারা অনেক বাজে কপি রাইটার বা সারফেস লেভেলের কপি রাইটার, তাদেরকে এআই রিপ্লেস করে দিতে পারে, অলরেডি করে ফেলছেও। এজন্য এআই ইজ গুড ইনিশিয়াল ড্রাফটের জন্য, অ্যাটলিস্ট ফর নাও। এরপর আমার নিজের ওটাই একটু চেঞ্জ করতে হবে। এই এর বেশি কাজ কোন জায়গায় দেখেন ভাইয়া, ধরেন আমি যে ইমেল পাঠাবো, এক্সাক্ট ইমেলটা বডিটা কি হবে সেটা আমারই লেখা উচিত, বাট আইডিয়াটা আমি চ্যাট জিপিটি থেকে নিব। যেটা একটু আগে বললাম, 50টা ইমেল দেওয়ার পরে ও আমাকে একটা প্রপার দিল, ইমেলের ড্রাফট দিল, এটা কাস্টমাইজ করে আমি আমার ফাইনাল প্রোডাক্টটা পাইলাম। ইমেলের ব্যাপারটা হয়েছে কি, ধরেন আমি প্রতিদিন 10,000 মানুষকে ইমেল পাঠাই, 10,000 মানুষকে যদি আমি ইমেল পাঠাই, সবাইকে যদি আমি সেম ইমেল পাঠাই, তারাও আজকাল বুঝি এটা কপি পেস্ট টেমপ্লেট ইমেল, তাদের জন্য এটা কাস্টমাইজ করে দেওয়া লাগে। পুরো ইমেল কাস্টমাইজ করা লাগবে না, 2টা লাইন কাস্টমাইজ করা দরকার। 10,000 মানুষকে আমি 2 লাইন কাস্টমাইজ করে দিতে পারবো না। এখানে যদি আমি এআই ইন্ট্রোডিউস করে দিতে পারি আমার ইমেল সিকোয়েন্সে, এআই করতে পারবে কি প্রত্যেকটা ইমেলের প্রথম 2 লাইনও চেঞ্জ করে দিবে। দেখেন তাহলে কি হয়, আমার ইমেল কখন পাঠাই, আগে তার ডেটা আছে আমার এক্সেল শিটে, তার নাম, কোম্পানি নাম, তার ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিছু আছে। এরপর এটা আমি আমার ইমেল সেন্ডিং প্ল্যাটফর্মে আপলোড দিই, এরপর ইমেল পাঠানো শুরু করে। তো তার ওই বেসিক কোম্পানি নাম, এই ডিটেলসগুলো আমার কাছে আসে আমার এক্সেল শিটে। ইমেল সিকোয়েন্সের সাথে যদি আমি এআই ইন্ট্রোডিউস করে ফেলতে পারি, তাহলে এআই কি করবে, যখন যখন আমি কিছু জায়গায় যদি ভ্যারিয়েবল দিয়ে দিই, ও লিখবে হেই, দেয়ার লিখবে না, ওর ফার্স্ট নেমটা লিখবে। ফার্স্ট 2 লাইনে ওটা কাস্টমাইজ করে দিবে যে আমি ভালো লাগতেছে তুমি তোমার কোম্পানিতে ভালো যে কাজগুলো করতেছো। ধরেন আমি যদি মার্কেটিং এজেন্সিজে টার্গেট করি, মার্কেটিং এজেন্সিজ নিয়ে ওর নামটা অটোমেটিক রিপ্লেস করে দেবে কোম্পানির নাম, প্লাস ওদের কোম্পানি নিয়ে 1 লাইন লিখে দিবে। যেটা আমি যদি পার্সোনালাইজ করতে নিতাম, ম্যানুয়ালি পার্সোনালাইজ করতে নিতাম, আমার জন্য অনেক বেশি মানুষ হায়ার করা লাগতো, আমার জন্য অনেক বেশি কস্ট এফেক্টিভ হইতো না। একটা মানুষ হায়ার করলে হয়তো এর চেয়ে বেটার রেজাল্ট দিত, বাট আমারই বাজেট এখন নাই। তো আমার আইডিয়া করা লাগতো যেটা ইউজই করতাম না, নাহলে ইউজ করতাম। তো নাই বাবা থেকে কানা বাবা ভালো,
এই জন্য আমি যদি এইটা ইউজ করে অ্যাটলিস্ট ফার্স্ট 2 লাইন কাস্টমাইজ করতে পারি, আমার কনভার্সন রেট অনেক ডিফারেন্ট হবে। টেকনিক্যাল কথা না, কিন্তু অনেক বেসিক জিনিসই। ইমেল পাঠাবো, ইমেলের প্রথম 2 লাইন তার জন্য আমি কাস্টম টেলার করে দিব এআই ইউজ করে। কীভাবে ইউজ করবো, আমি ম্যানুয়ালিও করতে পারি, বা হচ্ছে কি আমি এআই সিকোয়েন্স টুলও ইউজ করতে পারি, লেমলিস্ট ইউজ করতে পারি, ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি, মেলচিম্প ইউজ করতে পারি, যেগুলোর ভিতরে এই টুলগুলো আছে। খালি এটা না, আপনি যদি লিঙ্কডিনে যান, ইনস্টাগ্রামে যান, সব জায়গায় এরকম অটোমেশন এআই টুল এখন বানানো হয়ে গেছে, যেগুলো এই হিউম্যান ব্যাক অ্যান্ড ফোর্থটা কমায় দেয়। কারণ ভাই এআই যখন আসে তখন আমরা সব ভাবি কি এআই এর জন্য আমার এক্সট্রা টাকা খরচ করা লাগবে। ইনস্টেড আমি দেখি এআই আরও 2জন মানুষের কাজ আমার জন্য কমায় দেয়। বিজনেস ওনার হিসাবে আমার জন্য কস্ট এফিসিয়েন্ট হয়ে যায়, আমার হিউম্যান রিসোর্সে কিছুটা টাকা কমে যায়, স্পেশালি কাস্টমার সার্ভিস ওই ডিপার্টমেন্টে। অনেক সময় দেখা যেত, ধরেন আপনি ফুড পান্ডা, ডারাজ, এসব জায়গায় ই কমার্স বা এরকম অনলাইনে যেখানে জিনিসপত্র বিক্রি করে, কাস্টমার সার্ভিস অনেক বেশি দরকার। অ্যাটলিস্ট ফার্স্ট লেভেল স্টেজে, যেখানে তার কি কোয়ারিটা, এখানে যেন মানুষকে ব্যস্ত রাখা খুবই এক্সপেন্সিভ একটা ব্যবসার জন্য। ওই ফার্স্ট লেভেলটা যদি কোনো একটা এআই সলভ করে দেয়, তাহলে অনেক টাকা বেঁচে যায়। বিদেশের জন্য যত এসএমইজ আছে, এমনকি বড় বড় কোম্পানিও আছে, এসএমইজরা পুরাটাই অলমোস্ট এআই দিয়ে হ্যান্ডেল করে ফেলে। বড় বড় কোম্পানিরা ফার্স্ট ধাপ অফ কোয়ারিজ এআই দিয়ে শেষ করে ফেলে। সো এআই যদি আমরা কাস্টমার সার্ভিস সাইডে ঢুকাইতে পারি, তাহলে একটু বেটার হবে। বাংলাদেশের জন্য যেমন কাস্টমার সার্ভিস এটা ভালো না, কারণ বাংলায় এআই বেশি ভালো না। কেন ভালো না? বাংলায় আমাদের কাছে এনাফ কাস্টমার সার্ভিসের টেক্সটের ডেটাই নেই, বা যাদের কাছে আছে তারা হয়তো এটা বিক্রি করতে চাচ্ছে না। কারণ একটা ছোট কোম্পানি, আমার 30 জনের এমপ্লয়ের কোম্পানি, আমার কাছে কতই ডেটা থাকবে। বিদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের কাজই হচ্ছে কি এই ডেটাগুলা কনসলিডেট করে এআই প্ল্যাটফর্মদের কাছে বিক্রি করে দেওয়া। বাংলাদেশে এটা এখনো নাই। তো এখানে একটা বড় একটা ডিমান্ড আছে যে কোনো স্টার্ট আপ যদি আসে যারা খালি ডেটা কালেক্ট করে ডেটা বিক্রি করে দেয়, বাংলায়, ইংলিশে না, তাহলে এআই এর অনেক ডেটা থাকবে, ইনফরমেশন থাকবে, যেটা ওরা এসএমইদের কাছে বিক্রি করতে পারবে বা বড় কোম্পানিদের কাছেও বিক্রি করতে পারবে। তো ডেটার একটা অভাব, আর যদি ওই ডেটাগুলো আমাদের কাছে প্রপারলি থাকে, তাইলে আই থিঙ্ক আমাদের জন্য কস্ট এফেক্টিভ হবে অনেক। প্লাস ইউনিভার্সিটিতে অনেক যারা বের হওয়ার পরে রিয়েল লাইফ প্র্যাকটিসেস যাদের একটু কম, যারা একটু বুঝে না যে প্র্যাকটিক্যাল ইউজ কেসেস কি, মার্কেটিং আমি শিখেছি কিন্তু আমার এই জায়গায় কোন জায়গায় লাগবে, ওইখানেও এআই তাদের হেল্প করতে পারবে। যে একদম যখন তারা মাত্র প্রফেশনাল লাইফে বা ক্যারিয়ারে ঢুকছে, প্র্যাকটিক্যাল তাদের নলেজের ইউজ কেসগুলো কি কি, ওইখানেও এআই ক্যান চিপ ইন আর তাদেরকে ইমপ্লিমেন্ট করার প্রপার ওয়েজও বলতে পারে। আমি একটা চাকরি খুঁজবো, আমি পার্ট টাইম ফুল টাইম জব খুঁজতেছি, ওই জায়গাটায় আমাকে আসলে আমার কি আছে, আমার সিভি মেকিং আছে, আমার জব সার্চ আছে, আমাকে ইমেল করতে হবে, আমাকে মেবি আমাকে ফেসবুকে আমাকে কিছু রেলেভেন্ট পোস্ট দিতে হবে টু মেক মাই ফিউচার পটেনশিয়াল এমপ্লয়ার আন্ডারস্ট্যান্ড যে ভাই আমি খেলাটা পারি। সেই ক্ষেত্রে ওর জন্য কি চ্যাট জিপিটি যথেষ্ট, নাকি চ্যাট জিপিটির সাথে আরো কিছু জিনিস তার ইউজ করা উচিত? দ্য মোর দ্য মেরিয়ার। চ্যাট জিপিটি এনাফ টু ল্যান্ড আ গুড জব। বেশি হলে আরও প্রবাবিলিটিটা, চান্সেসটা বেড়ে যায়, বাট চ্যাট জিপিটি অ্যালোন ইজ গুড এনাফ। এখন প্রথম থেকে যদি একদম শুরু করি, একজন মানুষ মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, একদম বেসিক এখানে তার প্রফেশনাল ছবিই নেই। অনেক এআই টুল আছে যেটাতে আপনার প্রফেশনাল ছবি বানিয়ে দেবে, ফ্রি এআই টুল আছে, জাস্ট একটা সেলফি তুলেও দিলে একদম স্যুট টুট পরা জায়গায় বসে দেবে, বুঝার কোনো উপায় নেই যেটা অরিজিনাল না, বানায় ফেললাম। ক্যানভার মতো টুলে ফ্রি টেমপ্লেট দিয়ে আমি একটা ফাটাফাটি সিভি বানায় ফেলতে পারবো। আমরা এখনও প্রপারলি একটা সিভি বানাইতে পারি না, ঠিক করে সিভি বানায় ফেলবো। এরপর হচ্ছে কি আমি এমপ্লয়ারদের কাছে নিজেকে রিপ্রেজেন্ট কীভাবে করবো। আমি যদি ইমেল পাঠাই, ইমেলের প্রথম বডিটা আমাকে চ্যাট জিপিটি একটা ফার্স্ট ভার্সন দিয়ে দিতে পারে, যেটা আমি কাস্টমাইজ করে আমার করা লাগবে। কারণ চ্যাট জিপিটি অনেক ফালতু শব্দ ইউজ করে, এলিভেট, থ্রিল, যেগুলো দেখলেই বোঝা যায় যে চ্যাট জিপিটি ইউজ করছে, ওইগুলো আমার কিছু চেঞ্জ করে দিতে হবে। বা ধরেন আমি লিঙ্কডিনে ট্রাই করবো, আমি যত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর আছে সবার সাথে লিঙ্কডিনে কানেক্টেড থাকবো। তাহলে কী করা লাগবে, তাদের সাথে আমার কানেক্টেড থাকা লাগবে, ভ্যালু দেওয়া লাগবে, যাতে লিঙ্কডিন পোস্টে আবার কমেন্ট করা লাগবে। অনেক সময় না বুঝতে পারি কী কমেন্ট করবো। ওই পোস্ট আমি যদি চ্যাট জিপিটিকে পাঠাই, বলি যে মনে করো তুমি হচ্ছে আমার পজিশনে কেউ আমার ব্যাপারে আগে ডিটেলস দিবা, আমি মার্কেটিং করে বেরিয়েছি নর্থ সাউথ থেকে, আমি এই ফিল্ডে কাজ করতে চাই, আমি একটা ইউনিলিভারের এইচআর এর সাথে কানেক্টেড, সে এই পোস্টটা লিখছে, তার পোস্টে আমি একটা কমেন্ট করতে চাই, আমার কমেন্টের টোনালিটি হবে কিউরিয়াসিটি, বাট এট দ্য সেম টাইম একটু আর্গুমেন্টেটিভও, বাট কনস্ট্রাকটিভ ওয়েতে। এই টোনালিটিটা কি বলতে চাই ওকে লিখে দিবে, ও একটা কমেন্ট লিখে দিবে। এবার চাইলে আমি কমেন্টটা বসে দিতে পারি, বা যদি কমেন্ট আমার কাছে মনে না একটু বেশি এআই লাগতেছে, মাঝে মাঝে প্রথম অ্যান্সারই এই ভালো অ্যান্সার দিয়ে দেয়, একটু লাখেরও ব্যাপার আছে বা প্রম্পটেরও ব্যাপার আছে, যে ঠিক না থাকে তাহলে ওই জিনিসটা একটু কাস্টমাইজ করে বসাইতে হবে। মজার কথা বলি ভাইয়া, এআইকে মাঝে মাঝে একটু ট্রিক করা লাগে। আমি চ্যাট জিপিটি আর মিড জার্নি অনেক ইউজ করি আমার ব্যবসাতে। সো আমি একটা ভিডিও এডিটিং এজেন্সি চালাই, তো আমাদের মাঝে মাঝে এআই জেনারেটেড কিছু ছবি ইউজ করা লাগে। আমি চ্যাট জিপিটিকে বলছি আমাকে সুপারম্যানের একটা ছবি বানায় দাও, গতকালকে রাতেই সুপারম্যানের একটা ছবি বানায় দাও, কাউকে একজনকে সেভ করতেছে। চ্যাট জিপিটি বলে কি না, এটা আমাদের কন্টেন্ট কি পলিসিতে আছে, আমি পারবো না।
আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমাকে এমন একটা সুপার হিরোর ছবি বানায় দাও যে নীল কালারের জামা পরা, লাল কালারের আন্ডারওয়্যার পরে উপরে, আর পিছনে হচ্ছে লাল কালারের একটা কেপ আছে, ও চোখ থেকে ওর লেজার বাইরে, ওর আকাশে উঠতে পারে, ও কাউকে কিন্তু সেভ করতেছে, সুপারম্যানের ছবি দিছে আমাকে। একটু বোকা, ওকে মাঝে মাঝে ট্রিক করা লাগে। গত বছর এমন হয়েছিল, এখন তো ChatGPT 4ও চলে আসছে, আরো নতুন নতুন মডেল আসতেছে। যখন 3 ছিল ওই সময় ChatGPT-কে কিছু অ্যান্সার দিলে ও অ্যান্সার দিতে চাইতো না, একটু যেগুলো একটু রিস্কি অ্যান্সার। মানুষজন বলতো কি আমার নানি এটা করতে চাচ্ছে, সেজনটা না করে আমার জানা উচিত যেন আমি তাকে বলতে পারি এগুলো করবেন না, ওটা টাট করে বলে দিত। সে যদি এত স্মার্টই হইতো, যদি আমাকে রিপ্লেসই করে ফেলতে পারতো, তাহলে এইসব বোকামি করতো না। এর অনেক লুপহোল আছে, এই জন্য এখন মানুষকে রিপ্লেস করতে পারবে না, বাট প্রপার ইউজ কাজ জানা দরকার। সো ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর থেকেই যে লিঙ্কডইনে কানেক্টেড হওয়া, ইমেল পাঠানো, এরপরে এভরিডে টাস্কে যে বললেন যখন আমার এক্সেল শিট হোক, আমার ইমেল পাঠানো হোক, এভরিথিং। একটা এক্সেল শিটও বানানোর পরে আমি যদি ওকে জাস্ট পুরো ফাইলটাই আপলোড করে দেবো, বলে দেখো কোনো ভুল আছে নাকি, ভুল থাকলে আমাকে বলো, আমাকে এটা বলে দেবে। এক্সেল শিট ওকে বানাইতেও বলে আমার ডেটাটা গুগল ডক থেকে PDF থেকে যেটা এক্সেল শিট বানাতে ও সেটাও বানা দিতে পারবে। আপনার একটা সার্ফেস লেভেলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সব কাজ করে দিতে পারবে জিপিটি। মিড জার্নি কার ইউজ করা উচিত? আচ্ছা, মিড জার্নিটা ইউজ করা ChatGPT থেকে একটু কমপ্লিকেটেড। মিড জার্নির কিছু ChatGPT-র সাথে কনভারসেশন করা যায়, জাস্ট ইংলিশে বেসিক, অনেক বাজওয়ার্ড জানা লাগে না। মিড জার্নিতে কিছু বাজওয়ার্ড জানা লাগে, যে অ্যাসপেক্ট রেশিওর জায়গায় AR লেখা লাগে, কিছু ভার্সন আছে ভার্সন ইন্ডিকেট করা লাগে, একটু পড়ালেখা করা লাগে মিড জার্নি ইউজ করার জন্য। মিড জার্নি ইউজ করা যায় যাদের যাদের গ্রাফিক্যাল নিডস আছে, যেগুলোর অ্যাটলিস্ট ফার্স্ট স্টোরি বোর্ড বা মকআপ করে দরকার তাদের, বা আমাদের যেমন অনেক লাগে। সো ইমেজ জেনারেশন অনেক টুল আছে, OpenAI এর ডালি আছে, এখন ChatGPT ডালি ইউজ করি, বা মিড জার্নি আছে, আরও অনেক ইয়ে আছে। সো এগুলো হচ্ছে কি জেনারেশন, ইমেজ জেনারেশন মডেল। এমনকি অ্যাডোবির ফটোশপের ভিতরে এখন ইমেজ জেনারেট করা যায়। ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে কেটে ফালাই দিই, ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ফিল করে দিতে পারে, যেটা আমাদের এডিটিং অনেক কাজে লাগে। বাট এটা হচ্ছে এখন এক ধাপ উপরে আমরা চলে গেছি, সেটা হচ্ছে কি ভিডিও জেনারেশন। এটা একটা মজার জিনিস আছে, এটা রিস্কি জিনিস আছে। মজার জিনিস হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো যেটা এখন ভিডিও জেনারেশন টুল, সেটা হচ্ছে গিয়ে রানওয়ে ML। এখন পর্যন্ত রানওয়ে ML তো অনেক মজার জিনিস করা যায়, যেটা আফটার এফেক্টসে করতে 4 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে, ওটা ধাপ করে ফেলা যায়। ব্লেন্ডারে করতে 2 দিন লাগবে, ওটা ধাপ করে ফেলা যায়। প্রথম গেট গোতে দেয় না, অনেক ট্রেন করা লাগে, অনেক কাহিনী করা লাগে, কাহিনী করার পর থেকে ওর কাছ থেকে ডিজায়ার্ড রেজাল্টটা পাওয়া যায়। বাট এখনও স্টিল ফার ফ্রম বিং পারফেক্ট। বাট তারপরেও যেটা পসিবল এত তাড়াতাড়ি, যদি আমি 1 বছর আগের রানওয়ে ML কন্ডিশন দেখি আর এখন দেখি, আকাশ পাতাল ডিফারেন্স। মিড জার্নির 1 বছর আগের আর এখন ডিফারেন্স থেকে আকাশ পাতাল ডিফারেন্স। তো আরো 2 বছর পরে মিড জার্নি আর রানওয়ে ML যখন আমি ভাবি ওদের রেজাল্ট কি আসবে, সবাই আসলে কনসার্নে পড়ে যায় যে সারফেস লেভেলের কাজ থেকে একটু উপরের টিয়ারে কাজ নিয়ে যাবে নাকি। এজন্যই উই হ্যাভ টু বি অ্যাডাপটিভ। যদি অ্যাডাপ্ট করতে না পারি এর সাথে, তাহলে চলে যাবে কাজ। প্লাস OpenAI এরও একটা আছে সরাতে হচ্ছে কি আপনার ওইটা আবার ভিডিও জেনারেশন মডেল, যেটাতে ভিডিও জেনারেট করা যায়। এটার সাথে আবার সবচেয়ে বড় যে ইস্যুটা আমার সাথে পার্সোনালি এর যে ইস্যুটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে। ধরেন টেসলা AI দিয়েও গাড়ি চলে, ইলন মাস্কের টেসলা। এই গাড়ি যদি ক্র্যাশ করে, অ্যাকাউন্টেবিলিটিটা কার? AI এর নাকি ইলন মাস্কের? ডাটা চুরি আরো বড় ব্যাপার। ডাটা চুরি আরো বড় ব্যাপার, কারণ ওদের অনেক ডেটা লাগে প্রপার অ্যান্সার্স দেওয়ার জন্য। এই ডাটাগুলো যে লিক হচ্ছে, ডু উই রিয়েলি কেয়ার অ্যাবাউট ইট? এটা একটা বড় জিনিস, কতটা আসলে ইম্প্যাক্ট ফলাচ্ছে। একটা আরো বড় ব্যাপার হচ্ছে কি, যে আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, যেহেতু কথাটা আসলো জাস্ট একটু না বললে না। আমাদের একটা ক্লায়েন্ট, মেন্টাল হেলথের একটা ক্লায়েন্ট, আমাদের একজন সাইকিয়াট্রিস্টকে ভিজিট করতে আসছে। কাহিনীটা কি, একটা মেয়ে সুইসাইড করতে গেছে, আলহামদুলিল্লাহ সে সুইসাইড করতে পারেনি। তারপরে সে সাইকিয়াট্রিস্টের কাছে আসছে, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টের কাছে আসছে। তো কেসটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম আমাদের এক্সপার্টদের মধ্যে। ঘটনাটা কি, যে ওই মেয়েটার সাথে একটা ছেলের একটা রিলেশনশিপ ছিল স্কুলে, তারপরে ব্রেকআপ হয়ে গেছে ছেলেটা। তাদের মধ্যে কিন্তু খুব বিশাল কিছু হয়ে যায় না, ইউ নো হোয়াট আই মিন। বাট কিছু ছবি টবি ছিল, ওই ছবিগুলোকে দিয়ে সে একটা মনে করো রানওয়েতে ভিডিও বানায়, এমন ভাবে ভিডিওটা বানাইছে অ্যাজ ইফ ভিডিওটা ফেক। কিন্তু তুমি বুঝো যে বাংলাদেশের কমিউনিটিতে কেউ কিন্তু দেখতে যাবে না ভিডিও রিয়েল না ফেক। এটা 14-15 বছরের মেয়ে, তাকে যদি তুমি, আমি কি বুঝাইতে পারছি? মানে এটা কিন্তু একটা বিশাল রকম সাইবার অ্যাবিউজ, মলেস্টেশন, এটা এবং মেয়েটার, এটা কিন্তু সর্ট অফ মেয়েটাকে রেপ করার মতো তুমি যদি চিন্তা করো। এবং এগুলো কিন্তু হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং যত এটা আরো রিয়েলিস্টিক হবে, বাংলাদেশে কি হয় যে কোনো কিছু সত্যি না মিথ্যা আগে শেয়ার করো, আগে ভাই লিঙ্ক দেন, আগে ভাই ইউ সি হোয়াট আই এম সেইং, মানে মানুষের ওই নোংরামিটা চলে আসে। হয়তো মেয়েটা অ্যাটলিস্ট এটা যে AI জেনারেটেড ভিডিও, এইটা আবিষ্কার হওয়ার আগে কিন্তু মেয়েটা অলরেডি একরকম অনলাইনে মানে ধর্ষণের শিকার হয়ে গেছে।
যদিও মেয়েটা আসলে এরকম কিছু করে নাই, যেটা একটা তো হচ্ছে গিয়ে কারো যদি গোপন ভিডিও পিকচার থাকে, আরেকটা হচ্ছে গিয়ে ওইটাকে এআই দিয়ে ফেক বানানো, জাস্ট তার চেহারার ছবিটা নিয়ে। ইভেন সত্যি কথা বলতে তুমি তো বুঝোই যে একটা মেয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে যত ছবি আছে ওই ছবিগুলো দিয়েই কিন্তু অনেক কিছু বানায় ফেলা যায়, ডিফেক্ট বানানো যায়। তুমি একটা মানে রীতিমতো তুমি মানে পর্ণা বানায় ফেলতে পারবে একটা, শুধুমাত্র তোমার কাছে যদি ধরো 2000 বা 5000 মেয়ের ইনস্টাগ্রামের সবগুলো পিকচার থাকে। পাবলিক কিন্তু মনে করো যে মানে রাতের বেলা যা করছে সকালে উঠে তারা তুমি যদি বলো যে ভাই এটা কিন্তু এআই ছিল, মানে দূরও ভাই, রাত ভালো কাটছে। কথাটা খুব খারাপ ভাবে বলতেছি, বাট এটা কিন্তু একটা কনসার্ন। আমার মেয়ে থাকতে পারে, তোমার ফিউচারে মেয়ে হইতে পারে, বা ছেলে মেয়ে সবারই। মানে এগুলা এআই এর খুব বড় সড়ো মানে কি বলতো সোশ্যাল কনসার্ন। বিকজ ওইটা হয়তো আজকে থেকে 100 বছর আগে হইলে কয়জন জানতো, আর এখন মেয়েটা হয়তো তেমন কিছুই করে নাই, কিন্তু এখন কিন্তু ধরো পুরো পৃথিবীতে এটার একটা মানে মানে মেয়েটা ঘুম থেকে উঠে জানতেছে যে অলরেডি 20,000 বা 20 লাখ মানুষ দেখে ফেলছে যে ভিডিওতে তার চেহারা ইউজ করা হয়েছে, বাট ওইটা সে না, এটা জাস্ট একটা এআই। বাট হু কেয়ার্স, অলরেডি বাই দ্যাট টাইম মানে ইভেন তার আপন বোনও হয়তো দেখে ফেলছে। প্রতিনিয়ত এরকম হচ্ছে, এই ডিফেক্ট গুলো বানানো হচ্ছে, এটা একটা বড় কোয়েশ্চেন। এটার অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, কিভাবে নেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে গিয়ে এটার কি অ্যাক্সেস সবার থাকা উচিত, নাকি এটা কি ডেমোক্রেটাইজ থাকা উচিত, নাকি এলিজিবিলিটি থাকা উচিত এটা ইউজ করার জন্য। এটা মডারেশন করবে কে? কারণ টুইটার থেকেও যদি শুরু করেন, টুইটারে যেমন ইলন মাস্ক বলছে যে না সবার ওপিনিয়ন দেওয়া উচিত, কোনো কিছু মানে সেন্সরশিপ হবে না। ইজ দ্যাট আ গুড থিং? সব কিছু যদি সেন্সরশিপ ছাড়াই থাকে, মডারেশন ছাড়াও থাকে, সেখানেও সমস্যা। কারণ আমরা মানুষ হিংস্র, ওইখানে আমাদের প্রোটোকলস থাকা দরকার, রুলস থাকা দরকার। দিস ওয়াট আই পার্সোনালি থিঙ্ক। বাট এআই যেটা অনেক ইন্ডিভিজুয়াল একটা জিনিস, ওইটার রেগুলেশনটা কীভাবে হবে? আপনি যেটা বললেন, এটা এখনও এআই এর আর্লি স্টেজেই কিছু ডিফেক্ট এমন হচ্ছে গিয়ে যেটা একদমই ডিস্টিংগুইশেবল, এটা রিয়েল নাকি ফেক। ভিডিওতে তাও একটু বোঝা যায়, ছবিতে বোঝার কোনো উপায়ই নেই। আপনি যেটা বললেন, আই ফেস সিমিলার সিচুয়েশন উইথ মাই ফ্রেন্ডস, যারা হচ্ছে কি অলমোস্ট দুদিন প্যানিকে ছিল, যেটা কি আসলে আমি নাকি, কোত্থেকে আসলো, কি হইলো না হইলো, মানুষজন একটা ছবি অ্যাকাউন্ট থেকে নিয়ে তারা বাজে কাজ করে ছড়ায় ফেলতেছে, ঘোলা করে দিচ্ছে, যেন ঠিক করে বোঝাও না আছে, চ্যাট তৈরি করে ফেলতেছে। সো খুবই রিস্কি একটা সিচুয়েশন। তো এই টাইপের জিনিসগুলো পলিসি কে বানাবে, মডারেশন কে করবে, অ্যাকাউন্টেবিলিটি কে নেবে, এটা অনেক বড় কনসার্ন। আর স্পেশালি জিনিসটা এতটাই নতুন, এটা দিয়ে কি করা যায়, এটার কি রুল থাকা উচিত, কারণ প্রতিনিয়ত এই দিদি নতুন জিনিস হচ্ছে। সো পলিসি মেকাররাও মনে একটু কনসার্ন যে আসলে কোনটা বানাবে, কোনটা ছাড়বে, কোনটা ধরবে। পৃথিবী যারা চালায় তারা অনেকটা অক্টোপাসের মতো, যে তার নিজের বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। তাদের মাথা গরম হচ্ছে তাড়াতাড়ি ট্রিলিয়নিয়ার হইতে হবে, তারপরে আরো কিছু হইতে হবে। সো ট্রিলিয়নিয়ার হইতে গেলে তাদের জন্য এখন তারা সমানে কেন এআইতে, আর&ডিতে পাগলের মতো বিলিয়ন, 100 বিলিয়ন, $50 বিলিয়ন ইনভেস্ট করতেছে, কারণ তারা ট্রিলিয়নিয়ার হইতে চায়। তাদের কাছে ফোকাস হচ্ছে ট্রিলিয়নিয়ার হওয়া এট দ্য এক্সপেন্স অফ হাউ মেনি পিপলস ওয়েলবিং। আজাইরা এইসব ওয়েলবিং এর কথা বলতে আইসো না, এইসব ফালতু সাইকোলজিস্টরা ওয়েলবিং, ঘোড়ার ডিম ওয়েলবিং, আমি ট্রিলিয়নিয়ার হবো, আমি পৃথিবীর অর্ধেক কিনে ফেলবো, এই চিন্তাতে সে আছে, এবং তারাই পৃথিবী চালায়। সো তাদের কাছে আসলে কে কোথায় সাইবার বুলিং এর শিকার হয়েছে আর কে সুইসাইড করছে ভালো, তারা চিন্তা করে পৃথিবীর পপুলেশন কমছে, তখন ধনী গরিবের বৈষম্য নিয়ে কম চিন্তা করতে হবে। তোমার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একজন একটা খুব হিংস্র একটা কথা বলছে। সেই কথাটা হচ্ছে এই যে আপনারা অক্সফ্যাম ধনী গরিবের বৈষম্য নিয়ে এত কথা বলে, পৃথিবীর যদি বটম 1 বিলিয়ন পিপল না থাকতো তাহলে তো ধনী গরিবের বৈষম্য কমে যেত। মানে কথাটা কি পরিমাণ ক্যাপিটাল, মানে ক্যাপিটালিস্টিক, শুধু ক্যাপিটালিস্ট, কথাটা কিরকম ব্রুটাল। এনিওয়ে, বাট দ্যাটস হাউ ফর দেম, দ্যাটস হাউ দ্য ওয়ার্ল্ড ইজ। কোন একটা মানে সুইজারল্যান্ডের পাহাড়ে বৈশা ইউ নো হোয়াট আই মিন। সো বাট কামিং ব্যাক, আমরা আসলে এআই অনেকগুলো ক্ষতি নিয়ে আমাদের অ্যাওয়্যার থাকলেও, বাট ওইটা আমাদের কন্ট্রোলের বাইরে, অ্যাটলিস্ট রাইট এট দিস মোমেন্ট। তো সেই জায়গায় আমি ব্যাক করি, আমি ব্যবসা করতে যাচ্ছি, নতুন ব্যবসা স্টার্ট করতে যাচ্ছি। সেইখানে তুমি যদি আরেকটু এক্সপ্লেন করো যে আমি যখন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস নিয়ে কাজ করতে যাব, সেইখানে এআই আমাকে কিভাবে হেল্প করতে পারে, পার্টিকুলারলি আমার ডিজিটাল মার্কেটিং এ। প্রথমে ধরেন প্রোডাক্ট নিয়ে বলি, ই কমার্সের প্রোডাক্টের ছবি তুলে একটা গ্যাঞ্জাম, স্টুডিও ভাড়া করো, লোক আনো, মডেলের হাতে ধরো, এটার একবার ছবি তুলো, অনেক ভ্যাডভাস। মিড জার্নির মতো টুল দিয়ে, ডালির মতো টুল দিয়ে, আরও অনেক নতুন নতুন এআই টুল ইউজ করে প্রোডাক্ট ফটোশ্যুট করা ভেজাল শেষ। নর্মাল একটা ছবি তুলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলা যায়, বা জাস্ট লোগোটে আমার প্রোডাক্টের উপরে মকআপে বসে ফেলা যায়, মডেলের হাতে একটা গেঞ্জি পরা দেওয়া যায়। প্রোডাক্টের দিকে অনেক ইজি হয়ে গেছে। এরপরে যে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট বানানো, এই সব কিছু এই অনেক ইজি হয়ে গেছে। সার্ভিস বেসড বিজনেসেও, প্রত্যেকটা বিজনেসে ভাই এখন পার্সোনাল ব্র্যান্ডিং অনেক ইম্পর্টেন্ট।
কন্টেন্ট ক্রিয়েশন ইজ সুপার ইম্পর্টেন্ট। অনেক বিজনেসম্যান বা অন্টারপ্রেনারদের সময় নেই ভিডিওগুলো বানানোর। ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটার হচ্ছে ইন্ডিয়ার একটা ক্রিয়েটার নাম ভারুন মায়ার কয়েকদিন আগে পুরো একটা 24 মিনিটের ভিডিও দেখলাম, আমি বুঝলাম এটা ওন, এটা এআই, ওর এআই অ্যাভাটার। আর আমি এতদিন ধরে কথা এআই অ্যাভাটার ইজ গুড, অলমোস্ট কাছাকাছি মানেও এখনো রিপ্লেসেবল না। আর ওইখানে আমি 24 মিনিটের ভিডিও দেখে আমি বুঝি নাই যে এটাকে ও না। ও এই অ্যাপেলের নতুন যখন আপডেট আসে ওইগুলো না তাড়াতাড়ি ভিডিও বানায়, তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে ভাইরাল হয়। অ্যাপেল মাত্রই অ্যানাউন্স করছে ওদের একটা ইভেন্ট হয় 1 ঘন্টার, ইভেন্টটা শেষও হয় না, 15 মিনিটের মধ্যে ওর অ্যাপেল পুরা ইভেন্ট কাভার করা শেষ। কারণ ওর নিজে যাওয়া লাগে না, শ্যুট করা লাগে না, কিচ্ছু করা না, পুরোটা ওর এআই অ্যাভাটার দিয়ে করে ফেলছে। এআই অ্যাভাটার ইজ সো গুড। যদি প্রপারলি এটা এডিটেড হয়, প্রপারলি ট্রেন করা হয় মডেল, মানুষ বুঝতে পারবে না এটা কি এআই নাকি না। অ্যাগেন কামিং ব্যাক টু ইট, বাংলায় কথা বলে তুমি বুঝতে পারবে, ইংলিশে কথা বলে বোঝার অনেক উপায় কম, কারণ ইংলিশে অনেক ডেটা আছে। কীভাবে করবে এটা? হেইজেন একটা অ্যাভাটার বানানোর প্ল্যাটফর্ম আছে, ওইখানে যে যদি আমি আমার ছবি এনাফ দিই, আমার এনাফ ভিডিও দিই, সব দিক থেকে যদি প্রপার অ্যাঙ্গেলস দিই, ওটাতে আমার প্রপার এআই অ্যাভাটার বানিয়ে ফেলতে পারবে। ভয়েসের জন্য যে টুলটা ইউজ করে সেটা হচ্ছে 11 ল্যাবসে যে যদি আমি এনাফ আমার অডিও রেকর্ডিংস দিই, আমি যা যা ভিডিও করছি, আমার ফোন রেকর্ডিং বা আমি কথা বলি একটা স্ক্রিপ্ট পরে, এরপর যদি ওকে ফিট করে দিই আমার গলা বুঝে যাবে, এরপর ওকে আমি যাই আমি লিখে দিব ইংলিশ, ওটা আমার টোনে আমার ভয়েসও বানায় ফেলবে। এই স্ক্রিপ্টটা 11 ল্যাবস থেকে প্রথম থেকে একদম সার্ফেসে প্রথমে 11 ল্যাবসে যাবো, যে আমার অডিও ট্রেন করবো। অডিও ট্রেন করার পরে আমার ভয়েসের যে অডিওটা, সেই অডিওটা নিয়ে আমি হেজেনে ফালাবো। এরপর হেজেন ওই অডিওটার হিসাবে আমার লিপ সিং করে আমার একটা 8 মিনিটের 12 মিনিটের 15 মিনিটের ভিডিও বানিয়ে দিবে, যেটা আমি আমার লিঙ্কডিনে আপলোড করতে পারি, ইনস্টাগ্রামে আপলোড করতে পারি, ওয়েবসাইটে দিতে পারি, সব জায়গায় দিতে পারি, কন্টিনিউয়াস বেসিসে। কন্টেন্ট ভালো, মানুষজন মনে করতেছে আমি আমার চেহারার সাথে কানেক্টেড, পার্সোনাল ব্র্যান্ডিং অন পয়েন্ট, আমার কিচ্ছু করা লাগতেছে। দ্যাট ইজ দি নেক্সট লেভেল অফ কন্টেন্ট ক্রিয়েশন। মানে প্র্যাকটিক্যালি একটা মানুষ হয়তো তখন একটা লেভেলে গিয়ে তার 10টা 20টা ইউটিউব চ্যানেল, যেখানে সে প্রতি সপ্তাহে মানে একদিনে 100টা ভিডিও দেওয়ার কোনো ব্যাপার না, যদি সেটা করতে পারে সাস্টেইনেবল মেথড। তবে ডেফিনেটলি তোমার মানে র ক্রিয়েটিভিটিটা তো তার থাকতে হবে। সে হয়তো বা মানে হ্যাঁ তার স্টুডিও ভাড়া করা হচ্ছে না, লাইটিং শুটিং করতে হচ্ছে না, বাট দিনের শেষে তার তো মাথায় স্ক্রিপ্টটা থাকা লাগবে। আর নাহলে এআই এর ক্রিয়েটিভ সেন্স এখানে তো ভালো না। দেখেন ভাইয়া, এআই কে আমি যখন বলি যে চ্যাট জিপিটি কে রাইট লাইক আ আর্টিস্ট বা রাইট অ্যাজ ইফ ইউ আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই ডেটাটা কই পাইছে? মানুষের থেকেই তো পাইছে। তো এআই হচ্ছে কি ইন্টিগ্রেটর, ইটস নট অ্যান ইনোভেটর। ইনোভেশন করার কাজ আমাদের ইনোভেশন করতে হবে। ওই ইনোভেশন নিয়ে ওইখান থেকে ও ডেটা ফিট করে নিজে থেকে ওটাকে ইম্প্রোভাইজ করতে পারবে, শূন্য থেকে এআই কিছু করতে পারবে না। কিন্তু এই প্রসেসটা অনেকটা অটোমেট করে দেওয়া যায়। একটা কনসেপ্ট হচ্ছে যেমন এজেন্ট জিপিটি, চ্যাট জিপিটি যখন আমরা মনে করি কনভারসেশন, এজেন্ট জিপিটি হচ্ছে ওকে পুরো একটা জিনিস ওকে বুঝাই দিয়েছে, পুরোটা একা করতে পারবে, যেখানে খালি বলবে না করতে পারবে। ওটা যদি প্রপার মডেল বানানো যায় তাহলে ব্যবসা হিসেবে অনেক ইজি হয়ে যাবে। যেমন ধরেন অটোমেশন অনেক মজার একটা জিনিস। অটোমেশনের সাথে এআই খুবই ক্লোজলি লিঙ্ক। যখন নতুন একটা মানুষ ব্যবসা করে তার জন্য কি অটোমেশন নিতে পারে? ধরেন হচ্ছে কি আমার বিজনেস আছে, ধরেন আমি হানি নাটস বিক্রি করি। যখন মানুষ আমার হানি নাটসটা কিনে, তখন যদি আমি তাদেরকে একটা SMS পাঠিয়ে দিতে পারি মোবাইলে যে আপনার হানি নাটস অর্ডার হয়ে গেছে, এটা আপনার ট্র্যাকিং নাম্বার এইভাবে চলে আসবে, ওটা ইমেল পাঠিয়ে দিতে পারি ফাটাফাটি। কারণ আমি কি একজন মানুষকে হায়ার করবো ম্যানুয়ালি? যখনই একজন মানুষ কিনবে সে ওই নাম্বারটা নিয়ে এমনি মেসেজ পাঠাবে না, সেটা একটা ঝামেলা, আমার খরচ বেশি, আর হিউম্যান এরর হয় অনেক। সো হিউম্যান এররটা সরানোর জন্য আর আমার টাকা বাঁচানোর জন্য আই উইল রিপ্লেস ইট উইথ সিস্টেমস অ্যান্ড প্রসেসেস। আর এআই দিয়ে সিস্টেমস অ্যান্ড প্রসেসগুলো অনেক রিফাইন করা যায় আর অনেক বেটার করা যায়। ওইখানে যদি আমরা একটা অটোমেশন তৈরি করে দিই, যে অটোমেশনে এনি টাইম একজন মানুষ একটা অর্ডার প্লেস করতেছে, সে যে নাম্বারটা দিবে চেক আউটের সময়, ওই নাম্বারে যেন অটোমেটিক একটা SMS যায়, এরপর 2 দিন পরে যেন আরেকটা আপডেটেড SMS পায় যে হচ্ছে কি আপনার অর্ডারটা কালকের মধ্যে চলে যাবে, এরপরে 2 সপ্তাহ পর আবার যেন একটা SMS যায় যে আপনার কাছে এটা কেমন লাগছিল, ভালো লাগছে নাকি, এখন আপনি আমার কাছ থেকে মোরিঙ্গা পাউডার কিনতে পারেন। এই যে প্রসেসটা, এটা ম্যানুয়ালি যদি একটা মানুষকে দিয়ে করাই তাহলে আমার জন্য অপারেশন এক্সপেন্স অনেক বেশি, যে ভুল হইতে পারে। এই জিনিসগুলো অটোমেশন দিয়ে আমরা সলভ করে ফেলতে পারি। এটা তো প্রত্যেকটা বলছে মার্কেটিং এর অ্যাঙ্গেলে, জাস্ট মার্কেটিং এর অ্যাঙ্গেলে না, অপারেশনসও অনেক কাজে লাগে। যে আমার অফিসে যখন প্রতি মানুষ অ্যাটেন্ডেন্স দেয়, মাসে সে অ্যাটেন্ডেন্স চেক করাটা আমার জন্য একটা বেজার। আমার টুল বানানো আছে, আমার অটোমেশন বানানো আছে, প্রত্যেক মাসের পরে এক্সেল শিট থেকে যেটা আসবে সেটা প্রপারলি চ্যাট জিপিটি অ্যানালাইসিস করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে পাঠাবে তাদের নাম অনুসারে কে কদিন আসছে কে কদিন আসে নাই। আমার এমপ্লয়ীদেরও হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে কে কদিন আসছে কে কদিন আসে। এই অটোমেশনগুলো করাতে লাইফ অনেক ইজি হয়ে যায়। অনেকগুলো স্টেপ আমার যেগুলো বারবার করা লাগে সেটা করা লাগে না। হয়তো বা আমার জন্য এভরিডে 10 মিনিটেরও বাঁচাচ্ছে,
কিন্তু যখন আমি এটা রিপেল এফেক্ট দেখি বা কম্পাউন্ড এফেক্ট দেখি, যে যদি প্রতিদিন 10 মিনিট করে বাঁচায়, তার মানে হচ্ছে কি আমার 6 দিনে 1 ঘন্টা বাঁচাচ্ছে, 12 দিনে আমার 2 ঘন্টা বাঁচাচ্ছে, আমার 1 বছর অনেক ঘন্টা বাঁচায় দিচ্ছে, কয়েকদিন বাঁচায় দিচ্ছে। এগুলো আমরা আসলে দেখতে পারি না। একটা আর্লি স্টেজ এন্টারপ্রেনারের জন্য তুমি প্রোডাক্ট এবং সার্ভিসের ছবির ব্যাপারটা তুমি বলতেছিলে, তার সাথে যদি আমি আসি যে সে মার্কেটিং কমিউনিকেশনে যখন সে ফেসবুক বা ইউটিউবে সে রেগুলারলি কথা বলতে যাচ্ছে, পোস্ট করতে যাচ্ছে, সে একটা বিরাট ডিজিটাল মার্কেটিং টিম বা ডিজিটাল স্টুডিও, অনেক কিছু তো অনেক ঝামেলা, সেইখানে এআই তাকে কিভাবে হেল্প করতে পারে? এই যে গল্পটা সাজানো, লেটসে সে একটা ফানেল তৈরি করবে, অথবা লেটসে সে 50টা ফেসবুকে পোস্ট করবে যে এটা একটা ক্রাইসিস তৈরি করা, মার্কেটের নিড তৈরি করা, মানুষকে এফেক্টিভলি কমিউনিকেট করা, এই জিনিসটাতে এআই কিভাবে হেল্প করতে পারে? হচ্ছে গিয়ে বাংলাদেশে আমরা এখনো মজার একটা টুল আছে না মেনি চ্যাট, এটা ইউজই করি না। মেনি চ্যাট ইনস্টাগ্রামে ইউজ হয়। এটাতে হয় কি, যখন বায়ার ইনকোয়ারি করার জন্য মেসেজ দেয়, আমাদের ফেসবুকে হয় কি জাস্ট একটা মেসেজ রিপ্লাই দেয়, থ্যাংক ইউ ফর মেসেজিং, আমি একটু পরে তোমাকে রিপ্লাই দেবো। এই ইনস্টাগ্রামে হয় কি, আমার এত সেটস অফ সিকোয়েন্স আছে, প্রবাবল প্রত্যেকটা অ্যান্সারের জন্য অল্টারনেটিভ অ্যান্সার্স, ও আপনার সাথে 15 মিনিট কথা বলে ফেলতে পারবে, বটটা নিজে নিজেই। মানুষজন, আমরা ইউজুয়ালি যখন এটাকে বললাম না চ্যাটবট দিয়ে কাস্টমার সার্ভিসে কাজে লাগবে, মানুষজন ভেবে নেয় কি খালি ওয়েবসাইটের পার্সোনালাইজ চ্যাটবট, এরকম না। ইনস্টাগ্রামেও এটা করা যায়। ইনস্টাগ্রামে যদি কেউ মিনি চ্যাট ইউজ করে, এই প্রথম ধাপ ফিল্টারেশন করে ফেলে, অলমোস্ট ক্লায়েন্ট অ্যাওয়ারনেস থেকে তাকে বিক্রি করে ফেলতে পারে, এই পুরো ফানেলটাতে তাকে ক্লোজ করে ফেলতে পারে যদি প্রপার মিনি চ্যাট অটোমেশন থাকে। ফেসবুকে এখন আসলে ভাই কি স্পেসিফিক অ্যান্সার তো এখানে ডিফিকাল্ট, কারণ সব কিছু এদের করা যায়। কিন্তু আমি যদি আমার থাকলে আমি কি করতাম সেটা বলি। ধরেন আমি ফেসবুকে কন্টেন্ট পোস্ট করা লাগবে আমার, কন্টেন্ট ছাড়া জিনিসপত্র বিক্রি করা যায় না। কন্টেন্ট দুইভাবে পোস্ট করা যায়, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে গিয়ে পেড কন্টেন্ট, রাইট? অর্গানিক হচ্ছে যেটা আমি কোনো অ্যাডস রান করবো না, পেড হচ্ছে যেটা আমি পেড মিডিয়া বাইং করতেছি, ফেসবুক হোক ইউটিউব হোক, যেখানে আমি অ্যাড রান করবো, বুস্ট করতেছি। সো যেটা অর্গানিক, সেখানের জন্য ধরেন আমার স্ক্রিপ্ট লেখা লাগবে, স্ক্রিপ্টের জন্য আমার আইডিয়ার জন্য আমি চ্যাটজিপিটি ইউজ করে স্ক্রিপ্ট নিচ্ছি। স্ক্রিপ্ট নেওয়ার পরে আমি হেজেন ইউজ করে সেটার আমার ভিডিও বানায় ফেলতেছি, 11 ল্যাবস থেকে ওটার অডিও বানায় ফেলছি। এডিটার জন্য আমি ইন ভিডিও বা হচ্ছে গিয়ে ক্যাপশনস, ভিডিও, এরকম কোনো এআই টুলতে ভিডিওটা এডিট করে ফেলতেছি তাড়াতাড়ি। মিড জার্নি চ্যাটজিপিটি থেকে এআই ছবি বানিয়ে দিয়েছি ভিডিও এডিটটা সুন্দর হওয়ার জন্য, আমার ভিডিও এডিট শেষ। এখন এগুলো আমি পোস্ট করবো, আমার কয়টা পোস্ট করা উচিত, মাসে কয়টা কন্টেন্ট ইজ গুড, এই ক্রিয়েটিভ গুলা যখন দিব আমি অ্যাডের মধ্যে, অ্যাডগুলোর মধ্যে আমার বেস্ট প্র্যাকটিসেস কি, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবো, এই দেখো এটা ঠিক আছে নাকি না, ও আমাকে কনসালটেন্ট হিসেবে হেল্প করতে পারবে। বুস্ট করার সময় ওই মাঝে মাঝে ভিডিওগুলোর উপরে কিছু টেক্সটও লেখা থাকে, এটাকে বলে কপি, অ্যাড কপি। অ্যাড কপিটা লিখে আমাকে পাঠাতে পারি চ্যাটজিপিটিকে, তুমি বলো এখানে আমি কী কী ভুল করছি অ্যাজ আ মার্কেটিং এক্সপার্ট, এটা কোন কোন ইস্যুর জন্য আমি আমার কনভার্সন এটা আমার কমতে পারে, আমাকে এগুলো বলতে পারবে। এইভাবে আমি আমার তাহলে প্রপার সিস্টেমটা বানাইলাম। সিস্টেম বানানোর আগে অনেক ব্যাপার আছে, হচ্ছে আমার প্রপার ফানেল বানানো, টপ অফ দ্য ফানেল বোঝা, মিডল অফ দ্য ফানেল বোঝা, এরকম বটম অফ দ্য ফানেল বোঝা। তো ফানেল জিনিসটা কি, ফানেলের বাংলা কি আমি জানি না, যে তেল ঢালে, চুঙ্গা কি বলে এটাকে, চুঙ্গাই তো মনে বলে। ফানেলের উপরের পার্ট হচ্ছে কি, যখন মানুষজন আসলে আমার প্রোডাক্ট নিয়ে বেশি জানে না, কিন্তু সে ইন্টারেস্টেড হালকা হালকা। যেমন ধরেন কেউ একজন টিভি কিনবে, সে যদি গুগলে লিখে সার্চ দেয় টিভি, সে একদম ফানেলের উপরের অংশে। কেউ যদি নিচে এসে সার্চ দেয় 42 ইঞ্চ টিভি, সে ফানেলের মিডল অংশে, তার সে আরেকটু বেশি জানে, সে আরেকটু অ্যাওয়ার তার কী লাগবে। বটম অফ দ্য ফানেলে কে, যে হচ্ছে আমার 42 ইঞ্চির স্যামসাং টিভি লাগবে, সে একদম পুরা জানে তার কী লাগবে, সে পুরা ওয়ার্ম একটা লিড। এই পুরো ফানেলটা কীভাবে আমি স্ট্রাকচার করবো, এটা তো হচ্ছে একটা জেনারেল কনসেপ্ট, বাট টেকনিক্যালি কীভাবে আমি সাজাবো। আমার প্রথম অর্গানিক ভিডিও বা পেড অ্যাডস দিয়ে আমি হচ্ছে উপরে টপ অফ দ্য ফানেল ভিডিও রাখবো, মাঝখানে হচ্ছে আমি ল্যান্ডিং পেজে কনভার্ট করার পর তাকে একটা VSL দেখায় কনভার্ট করবো, লাস্টে হচ্ছে তাকে আসলে আমার প্রোডাক্টটা বিক্রি করবো। এই পুরো ফানেলের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে শুরু করে জেনারেল অ্যাসপেক্ট পর্যন্ত, আমার TGK হইতে পারে, ল্যান্ডিং পেজ আমার কীরকম হওয়া উচিত, আমার VSL এ কী স্ক্রিপ্ট থাকা উচিত, each and every step AI can help me. আমার কন্টেন্ট স্কেডিউল কি হওয়া উচিত, সব কিছুতে AI can help, বাট AI can only help যখন আমি জানি আমার কিছু হেল্প দরকার। আগে আমি যদি কিছুই বুঝি না, আমি যে বলি আমার তুমি সব করে দাও, পারবে না। আমার জানা লাগবে যে হচ্ছে আমার ল্যান্ডিং পেজ দরকার, এটা যদি না জানি ওটা জিজ্ঞেস করতে হবে যে আমি এটা ব্যবসা করতেছি, আমার কি দরকার, বলবে ল্যান্ডিং পেজ দরকার। আচ্ছা এখন তাহলে বলো ল্যান্ডিং পেজে আমার ব্যবসায় কেমন হওয়া উচিত, এটা হওয়া উচিত। আচ্ছা তাহলে ল্যান্ডিং পেজে আমি কি লিখবো, আচ্ছা এটা লিখবো, আচ্ছা এটা তাহলে এরপর নিয়ে আমি হালকা একটু চেঞ্জ করে ফেলি, ডান। এখানে আমি যদি বলি যে ভিডিও, আমি ধরো সবাই তো ভিডিও করে, একটা উদাহরণ দিই যে বাংলাদেশে ফ্রেশি ফার্ম খুব ভালো ব্যবসা করছে গত 2 বছরে, এখনো করতেছে, কিন্তু ওদের মূল মার্কেটে ছিল কন্টেন্ট রাইটিং, জাহিদ ভাই। অনেকে তো কন্টেন্ট দিয়েও এখন অনেক ভালো করে, সো সবার তো ধরো মানে ভিডিও ডেফিনেটলি খুব ভালো একটা ওয়ে। সো কন্টেন্ট রাইটিং এ ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কন্টেন্ট রাইটিং একটা গল্প সাজাইতে, গল্পটাকে ওইভাবে করে ইন্টারেস্টিং করে করে বিল্ড আপ করতে,
সেই ক্ষেত্রে মানে ভালো টুল কি হতে পারে, কিভাবে করা যেতে পারে? অ্যাগেন ম্যাক্সিমাম টুলই চ্যাট জিপিটির এপিআই দিয়ে বানানো আজকাল। ওকে যদি এনাফ গল্প ফিট করা হয় ও আপনাকে ভালো একটা অ্যান্সার দিতে পারবে। দিন শেষে এটাই ডিপেন্ড করে যে আমি ওকে এনাফ ডেটা দিতেছি নাকি ভাই, আর প্রপার কোয়েশ্চেন করতে পারতেছি নাকি। আর যখন আমার আরও বেশি স্পেসিফিক এরকম বারবার যখন আমার কপি রাইটিং এরকম দরকার, আমার সময় বানায় নিতে হবে আমার একটা সুন্দর একটা মডেল, যাকে আমি কন্টিনিউয়াসলি এত ডেটা ফিট করছি যে প্রত্যেকবার আমার নতুন যেন এই মডেল বানানো না লাগে। আমি ওই মডেলটার কাছে যেন বাবা ফেরত যেতে পারি যে অলরেডি জানি আমার কীরকম পছন্দ, আমি কেমন, আমার কেমন অ্যান্সার দরকার, আমার কেমন স্টোরি টেলিং দরকার। তো আই থিঙ্ক এটাই ভেজে দিন শেষে প্রপার যদি আমি ওকে ডিটেলস না দিতে পারি তাহলে এআই ক্যানট গিভ মি এনিথিং। তুমি একটা ভিডিও এডিটিং এর বিজনেস করতেছো, তুমি কি কি পেইড এআই ইউজ করতেছো? আমার অনেক সাবস্ক্রিপশন, অনেকগুলো দিন আছে, কোনটা হচ্ছে তোমার টপ 5 গো টু পেইড এআই? ChatGPT ফর এভরিথিং, Midjourney ফর গ্রাফিক্যাল নিডস, রানওয়ে ML ফর ভিডিও জেনারেশন, এরপর হচ্ছে গিয়ে আই উইল গো উইথ ইনস্ট্যান্টলি কোর এআই না, বাট হচ্ছে অনেক এআই ফিচার্স আছে। ইনস্ট্যান্টলি কি করা যায়? ইনস্ট্যান্টলি তার একটা ম্যাস ইমেল সেন্ডিং ফাংশন, এখানে ওইটাই করি। আর হচ্ছে লাস্টে বেসিক টুল আমি কি ইউজ করি, একদম কমপ্লিকেটেড যাইতে যাচ্ছি না, ক্যানভা বলতে পারি। ক্যানভাতে অনেক এআই টুল আছে যেটা হচ্ছে কি এভরিডে পিচ ডেক বানানোর জন্য ক্যানভা ইজ আ ফ্যান্টাস্টিক সফটওয়্যার। সো সব কিছু যেগুলো অনেক কঠিন ওইটাই যে ভালো এরকম না, প্রপারলি ইউজ করতে পারলে বেসিক সফটওয়্যারগুলো কাজে লাগে। ChatGPT পেইডে ইউনিট পেইড, হ্যাঁ ChatGPT টাকা দিয়ে কিনা দরকার না, আমি বলছি মানে ChatGPT মার্কেটিং করছে। এনিওয়ে, অনেকের একটা বক্তব্য হচ্ছে যে ChatGPT ফ্রি আর পেইড একই জিনিস। তুমি পে করতেছো, তুমি কি কি পাও যেটা যে ফ্রি সে পায় না? অনেক কিছু। প্রথমত এখন ChatGPT লিমিটেশন আছে, 1 ঘন্টার মধ্যে মানে 20-30টা বেশি অ্যান্সার দেয় না। বেশি ইমেজ জেনারেশন করতে হলে ডালি দিয়ে ইমেজ জেনারেশন বেশি করা যায় না, অ্যান্সারগুলো ভালো হয় না, ব্যাকডেটেড ডেটা, আপ টু ডেটেড মডেল না, ফাস্টার না, অনেক স্লো। ইফ ইউ রিয়েলি হ্যাভ টু ইউজ এআই, মাসে $2,000 $20 মনে লাগে, ইউ হ্যাভ টু স্পেন্ড দ্যাট, আদারওয়াইজ টাফ। আমরা এটা $2,000 খরচ করতে পারবো তো অনেক প্যারা খেয়েছি, কিন্তু টেকআউটে বার্গার খেতে পারি আমরা এখন। জাতীয় সমস্যা, কারণ কি ট্যানজিবল না, তো আমার নিজেরই গায়ে লাগে যে জিনিসটা ট্যানজিবল না, হাতে ধরতে পারি না, ওটা নিয়ে আমরা একটু প্যারা খাই টাকা খরচ করতে। বাট আই থিঙ্ক উই হ্যাভ টু টেক দ্যাট লিপ অফ ফেথ। যদি এটা খরচ করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাবো। প্রথম মনে যারা ইন্টারনেটের বিল দিত তাদের মনে একটু কষ্ট লাগতো, এখন যেমন ইটস নর্মাল, এটা আমরা সর্ট অফ ট্যানজিবল বানায় ফেলছি। এই জিনিসটা আমরা আস্তে আস্তে উই হ্যাভ টু চেঞ্জ দ্য মাইন্ডসেট, আর নাহলে আমার মতো মানুষ যারা এআই ইউজ করে তাদেরকে বিট করে টাফ হবে। তুমি নর্থ সাউথে যখন ক্যাফেটেরিয়াতে ঘুরো বা উপর থেকে যখন তুমি নিজে অ্যাজ আ ড্রোন নর্থ সাউথের পোলাপানকে দেখো, তোমার কাছে কি মনে হয় যে পোলাপান কি বুঝে না? ইন দ্য সেন্স, অলরেডি দেশে 4 কোটি বেকার এবং একটা বিশাল সংখ্যক ছেলে এবং মেয়ে তাদের স্যালারি নিয়ে ফ্রাস্ট্রেটেড বিকজ তাদের স্যালারি লো, অ্যান্ড সেখানে আরো নতুন এত ছেলে পেলে 10-15 লাখ টাকা একটা 3-4 বছর প্রোগ্রাম করতেছে, যেটার সাথে ইন্ডাস্ট্রির অনেক গ্যাপ। তোমার কি মনে হয় পোলাপান কি বোঝে না? কিছুই বোঝে না। ওয়ের টু স্টার্ট টু ফিগার আউট আসল লাইফে কি লাগে। কারণ আমি মুখস্থ করে গেলাম যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দরকার, ক্লায়েন্ট ডিলাইট দরকার, কিন্তু ক্লায়েন্টের সাথে কথাই বলতে পারি না। প্রফেশনাল একটা লিঙ্গ আছে, এই লিঙ্গ ইউজ করতে পারি না। তাকে আমি যদি জিজ্ঞেস করি ইওডি মানে কি বুঝে না, ইটিএ মানে কি বুঝে না, কিন্তু সে লল মানে বুঝে, মাও মানে বুঝে। ওই সময় আমি প্যারা খেয়েছি যে নর্থ ছেলে যখন বলি ইটিএ কি বুঝে না, যে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল। এই লিঙ্গগুলো দরকার, এই বেসিকগুলো ইউনিভার্সিটি থেকে শেখানো দরকার। কখন কাস্টমার সার্ভিসে আমার ক্লায়েন্ট যা বলবে সেটাই ঠিক, ক্লায়েন্ট যদি কিছু বলে ওর ভুল হলো আমার ভুল, হ্যাঁ সরি আমি ঠিক করে দিচ্ছি, এই জিনিস বুঝে না, আর্গুমেন্টে চলে যায়, লজিক্যাল ডিসকাশনে চলে যায়। এই জিনিসগুলো তো শেখানো টাফ। ইউনিভার্সিটি থেকে যদি না শিখে আসে 4 বছর ধরে শেখা দরকার। যখন একজন মানুষ ধাপ করে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে, আমাকে ঢুকে ফেললাম একটা মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে, না ক্লায়েন্টের সাথে কথা বলতে পারছে না কাস্টমার সাথে কথা বলতে পারতেছে, কারণ তারা বুঝেই না হোয়াট ওয়ার্কস, প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস বুঝি না। আমরা বুঝতেছি যে ধরেন আমি একটা ডিজিটাল মার্কেটার, ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে নর্থ সাউথ থেকে, সে দেখতেছে যে এই একটা ফর্মুলা অন্যজনের জন্য কাজ করতেছে। আমরা নিজের পার্সপেক্টিভ থেকে ওটাকে টেইলার করার চেষ্টা করি না। আপনাকে আমি সহজ এক্সাম্পল দিই, আমি জামশেদ পর্যন্ত অনেক বড় ফ্যান, বারবার আমি এক্সাম্পল আনতেছি। তো সেই হচ্ছে গিয়ে তার যদি অ্যাডে দেখেন, তার ডেমোগ্রাফিক খালি গুলশান মরানির মানুষ না, তার ডেমোগ্রাফিক সবাই ম্যাস মানুষ। এই জন্য তার ভিডিওর মধ্যে সে অনেক সুন্দর করে কথা বলে, বাংলায় কথা বলে, গুছায় কথা বলে। যারা অর্ডার করতে পারে না ওয়েবসাইটে, সে লাস্টে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেয়, যেন সে জানে অনেকে আমার অ্যাড দেখে কিন্তু সে ভালো করে চালাইতে পারে না ওয়েবসাইট। এটা দেখে মানুষ বালিশও বিক্রি করে ওই একই অ্যাডের একই ফর্মুলাতে। সরি টু সে, সবাই মনে করতেছে একটা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে করে ভিডিও বা দাঁড়িয়ে থাকে ভিডিও বানাইলে ইট ওয়ার্কস। কিছু জায়গায় একটা গিমিক মনে হচ্ছে, জেনুইন লাগতেছে না। সেম টোন, সেম স্ট্র্যাটেজি,
সেম স্টাইলে সব ব্যাড আমি এখন এটাই দেখি, আমার বালিশ থেকে শুরু করে শিলাজিৎ কি নাই সব সেম ফর্মুলা, ওয়াই ভ্যারিয়েশন কই? আর দেখে আমার মনে হচ্ছে না এটা অরিজিনাল টু দেম। ফর্মুলা একটা দেখছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি, যখনই নিজের পার্সপেক্টিভ থেকে এটাকে আমি টেইলার করতে পারি না, আমার ইউনিকনেস নাই, তখন এই যে আমার কাছে মনে হচ্ছে যখন সে বালিশ বিক্রি করে দেখে মনে হচ্ছে এটা জামশেদ মজুমদারের রিপ অফ, তার অরিজিনাল কিছু নেই, তাকে আমি মনেই রাখতে পারতেছি না। বলছে যে জামশেদ মজুমদার ভাইয়ের মতো যে ভিডিও বানায় সে, ওয়াই? জামশেদ মজুমদারের কম দামি এআই, তো এটা তো বাজে। বাট জামশেদ মজুমদারের মানে কি বলবো, মার্কেটিং যে কি বলবো প্রেজেন্সটা, অরাটা ব্রিলিয়ান্ট। এই চলো 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 আমরা খেজুরের ইয়াতে ঢুকি, কোনটা? আমি তো তার খেজুর কিনবো না, তো আমি পুরো ভিডিও দেখি, দেখতেই ভালো লাগে আমার কাছে। এই জিনিসগুলো অনেকজন কপি করার চেষ্টা করতেছি, যে সুন্দরবনের মাঝখানে সবাই এখন মধু দেখাবে, এইটাই তো সমস্যা। সুন্দরবনে তো মনে এখন মানে কি বলবো, মানে মধু চাকের থেকে পুজো বেশি, এটাই আমার সমস্যা। আমি ফ্রেন্ড থেকে বলছি সুন্দরবনে এখন বাঘ হরিণের থেকে উঁচু বেশি, কারণ জামশেদ মজুমদার যাওয়ার পরে সবাই এখন সুন্দরবনে যাওয়া শুরু করছে। এটাই যে এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস গুলা ইউনিভার্সিটি থেকে যারা বেরো তাদের এটাই সমস্যা, ঠিক করে করতে পারে না। প্লাস ভাই আমি যেটা সবসময় বলি, এক্সপোজার টু ইনফরমেশন ইজ নট লার্নিং ইনফরমেশন। তো ইউনিভার্সিটির পোলাবেনে যেটা হয়, তারা অনেক কিছু শুনতেছে, শিখতেছে, জানতেছে, কিন্তু তাদের যেহেতু কোনো অনগোয়িং প্রজেক্ট নাই, সেটা ইউজ করতে পারতেছে না। কারণ সব ইনফরমেশন কিন্তু ওইভাবে ইউজ হয় না, ওটা একটু অন্য অ্যাঙ্গেলে আমার প্রজেক্ট হিসাবে আমার লেন্সটাকে কাস্টম টেইলার করে একটু ডিফারেন্টভাবে ইউজ হয়। যদি আমার কোনো প্রজেক্ট নাই থাকে, ওইসব স্ট্র্যাটেজিগুলো আমি ইউজই করতে পারি না। আমার কাছে ইভেন আরো বেসিক যে প্রবলেমটা ইউনিভার্সিটির পোলাপান যেটা বোঝে না, সেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে দ্য আইডিয়া অফ ক্রাইসিস প্ল্যানিং অ্যান্ড ড্রাইভ। মানে সে বুঝে না যে সেটা ক্রাইসিসে আছে, সে মনে করে তার জীবনে কোনো ক্রাইসিস নাই, সে বুঝতেছে না তার লাইফে একটা বিশাল ক্রাইসিসে সে আছে, কারণ তার বয়স এখন 21 অ্যাপ্রক্সিমেটলি 20-21, এবং এই সময় সে যদি এটা শিখতে না পারে, সে একটা বয়সে চাইলেও শিখতে পারবে না, 35 গিয়ে শিখতে পারবে না। এবং তার মানে তার অফিসের বস খুবই নিষ্ঠুর হবে, সম্ভাবনা খুবই বেশি। তো ওই নিষ্ঠুরতা সে নিতে পারবে না। তো তার গার্লফ্রেন্ড ফোন না ধরলে সে নিতে পারে না, তো তার বসকে সে নিতে পারবে না, অ্যান্ড সে নিজেও বস হইতে গেলেও বেশিরভাগ ছেলেপেলে পারবে না। এক নম্বর ক্রাইসিসটা সে বোঝে। এটা হচ্ছে কি যে তাকে তুমি যদি বলো যে ভাই তুই একটা কাজ কর, তুই আজকে সামনের 3 দিন আড্ডা দিস না, তুই এই চ্যাট জিপিটির সাথে তুই কথা বল, তুই শিখবি, ও পারবে না। ও জাস্ট এই স্ট্রেসটা নিতে পারবে না। ও গেম খেললে গেমই খেলবে, প্রেম করলে প্রেমই করবে, সিগারেট খেলে সিগারেটই করবে। এই যে একটা তার জন্য যেটা ডিসকমফোর্ট নেওয়া, যেটার কোনো ইমিডিয়েট রেজাল্ট নাই, সেটা সে নিতে পারে না। এই জিনিসটা একটা খুব বড় ক্রাইসিস। আমি একটা ছোট্ট জিনিস বললাম যে তুমি সামনের 5 দিন প্রতিদিন 1 কাপ চা বানায় নিজে বানায় চা খাবা, তারপরে তুমি একটা ভালো একটা দুধ চা বানানো শিখবা, সেইটা কানাডায় গেলে হয়তো পারবে, বাংলাদেশে সেটা পারবে না, কারণ বাংলাদেশে সে মনে করে এটা তার কাজ না। সেমই তুমি যে ধর বলো যে চ্যাট জিপিটির সাথে তুমি একটু কথা বলো, তো ফ্রিটার সাথে তুমি একটু কথা বলো, তুমি প্রতিদিন কথা বলো, ধরো সে তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অথবা তোমার বস, অথবা তোমার এমপ্লয়, তুমি খালি কথা বলো। একটা বড় অংশ আনফর্চুনেটলি তারা এই কাজটা করে না। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে কি যে আমাকে উপরে উঠতে হবে, আদারওয়াইজ আমি নিচে পড়ে যাব। মানুষজন ড্রাইভের একটা সিম্পল মানে আমি যেহেতু প্রচুর মানে ক্যারিয়ার আর বিজনেস রিলেটেড মানে মেন্টরিং করি বা মানুষজন ট্রেনিং হোয়াটএভার, বাট যে জিনিসটা আমাকে সর্ট অফ ফ্রাস্ট্রেট করে, যে মানুষ মনে করে কি যে ড্রাইভ থাকলে ভালো, মানে জীবনে আগাইলে ভালো, না গাইলেও চলে। না না না, জিনিসটা এরকম যে এটা একটা স্লাইড, তুমি হয় আগাবা, নাহলে তুমি ধাপ করে অনেক পিছায় যাবা, অনেকটা পিছায়। তুমি কখনো একই জায়গায় থাকবা না, জীবনে কেউ একই জায়গায় থাকে না। তোমার বয়স বাড়তেছে, তোমার এক্সপেকটেশনস বাড়তেছে, তোমার বাবা মার তোমার উপরে এক্সপেকটেশনস বাড়তেছে, তোমার আজকে যে ফ্রেন্ডের সাথে তোমার আড্ডা দিতে ভালো লাগে, 10 বছর পরে তারা তোমার ভালো লাগবে না, অথবা তার তোমার ভালো লাগবে না, ডিপেন্ডিং অন আসলে প্র্যাকটিক্যালি তুমি আসলে আগাইতেছো না পিছাইতেছো। শুনতে খুব নিষ্ঠুর লাগে, বাট দ্যাটস ট্রু। সো আমার কাছে মনে হয় এটা একটা, আমার বয়সে ভাই আমার ঢাকার মধ্যে, ঢাকায় স্পেশালি আমার বয়সী যারা, তাদের মধ্যে আমি এই প্রবলেমগুলোই দেখি। এর জন্য আমি আমার কোম্পানিতে যখন হায়ার করার চেষ্টা করি, আমি চেষ্টা করি ঢাকার বাইরের মানুষজনকে হায়ার করার। আমাকে, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নেই, ভুল বলতে পারি, বাট আমি যদি দেখি ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটির মফস্বলের মানুষজন, তাদের হাঙ্গারটা একটু বেশি, অবশ্যই তাদের প্রিভিলেজটা নাই। যেহেতু প্রিভিলেজ নাই, তাদেরকে দিয়ে বেশি কাজ করানো যায়, তারাই দেখে আসলে বেটার সাকসিড। খেয়াল করছো ঢাকার বাইরে জেনজি নাই, ইউ সি হোয়াট আই এম সেইং, রাইট? লাইক আমার কাছে সবসময় মনে হয় যে জেনজি ইজ নট রিয়েলি আ জেনারেশন, ইটস রিয়েলি মোর অফ আ ইকোসিস্টেম, যে এনভায়রনমেন্ট,
ইটস আ বাবল, ইটস আ এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে একটা জেনারেশন বড় হয়েছে, বাট ইটস নট দ্য এন্টায়ার জেনারেশন। ওই একই আমি যদি মানে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ওই একই 17 বছরের ছেলেটাকে নেই ভার্সেস সাতক্ষীরা থেকে 17 বছর ছেলেটা নেই, আর আমি যদি লেটস সে ধানমন্ডি বাড়িধারা 17 বছর ছেলেটা নেই, দে আর অল জেনজি ইন ওয়ান সেন্স, বাট তাদের অ্যাটিটিউড কমপ্লিটলি ডিফারেন্ট, তাদের ড্রাইভ ডিফারেন্ট, কনফিডেন্স ডিফারেন্ট, উপরে ওঠার ইচ্ছা ডিফারেন্ট। সো মানে জেনজি ইজ দ্য সেন্স ইজ ডেফিনেটলি আই থিংক ইটস কামস ফ্রম আ পয়েন্ট অফ প্রিভিলেজ। আর যেটা আপনি বললেন যে আমাদের ডিলেড গ্র্যাটিফিকেশনটা নাই, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দরকার। আমরা ব্রেইন হ্যাকড, ডোপামিন অ্যাডিক্ট। ডোপামিন পাওয়া, রিলস ইনস্টাগ্রাম স্ক্রল করা এত ইজি পাওয়া যায়। এটা বাদিরটাকে যেগুলো বলছিলেন, মানুষজনের যদি একদম হিউম্যান কোর নিডসেও যাই, আগেরকার সময় মানুষজন হান্ট করতো খাবার দাবারের জন্য, মানুষজন বিয়ে করতে হচ্ছে গিয়ে তাদের ম্যাসকুলিনিটির যে নিডস দরকার, তাদের ফিজিক্যাল নিডস মিট করার জন্য। এখন ইউ ক্যান জাস্ট ডু ইট ফ্রম ইউর ইন্টারনেট, ফ্রম ইউর ফোন। দ্যাট ব্রেইন রটস ইউ। যখন উই ক্যান গেট দ্যাট সর্ট অফ ডোপামিন জাস্ট মোবাইলে একটা গুগলে সার্চ দিলে, ওই সময় দ্যাট গেটস ইউ। ওই সময় ওই ডিলে ডোপামিনটা আমরা পাই না। আমি নিজে ধরেন ওই টাইপের ইয়াতেই, আমি যখন জিমে যেতে পারতেছি না, যদি আমি জিমে যেতাম তাহলে আমি একটা ডোপামিন পাইতাম, যেটা হেলদি ডোপামিন, বাট ইনস্টেড অফ দ্যাট আমি অন্য জায়গা থেকে ডোপামিন পাই, গেম খেলে ডোপামিন পাই, উইচ ইজ নট সামথিং আই শুড ডু, রাইট? ওই জায়গাগুলোই আমার মনে হয় স্পেশালি আমার পিয়ার্সদের মাঝখানে এটা একটা ঝামেলা। স্পেশালি আমি ভাবি মাঝে মাঝে যে আমাদের বাবলের যে মানুষজন তারা কি করবে, কারণ ঢাকার ভিতরে যে প্রিভিলেজ পয়েন্ট, আমি যেমন দেখি হচ্ছে আমি এত প্রিভিলেজ আছি, মফস্বলে সাতক্ষীরা আপনার যে বলেন যে রোহিঙ্গা ক্যাম্পের যে একজন যদি পারে, তার প্রিভিলেজ ছাড়াই পারে, আমার প্রিভিলেজ থাকার পরে আমি কি করতেছি? আমার তো তার থেকে 3 গুণ বেশি করার কথা, আমার অ্যাক্সেস আছে অনেক জায়গায়, তাদের এটা নাই। তো ওইখান থেকে টাফ আই সি এটা অ্যাজ আ ক্যাটালিস্ট, যেটা সবার আসলে দেখা উচিত। বাট আমি জানি না কেন আমাদের মধ্যে অনেকেরই এই সেন্স অফ আর্জেন্সিটা নাই, এটা বোঝা টাফ। আমার জন্য যেমন হয়ে গেছে যে এরকমই একটা, যখন করোনা ছিল, ওয়েন্ট অন আ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমাদের দরকার ছিল। এই জন্য আমার জন্য আই ওয়াজ ইভেন লাকি। হয়তো আমি ওইরকম ক্রাইসিস না পড়লে তবে আমি আসলে রিয়ালাইজও করতাম না যে আসলে এটা আমি করা দরকার নাকি না। সো আই থিংক সবার একটু হয়তো ধাক্কা দরকার, ধাক্কাটা ছাড়া টাফ রিয়ালাইজ করা যে জিনিসটা কেমন। আদারওয়াইজ ইউনিভার্সিটি পুরো ধাপ করে যখন মার্কেটে নেমে যায়, ওই সময় যখন দেখে এই অবস্থা, ওই সময় টাফ টু হ্যান্ডেল। আমার কাছে মানে স্টুডেন্ট লাইফের 3টা ব্লেসিং, একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে পেইন, একটা হচ্ছে ছ্যাঁকা। 3টা জিনিস যদি ঠিক মতো খাওয়া যায় এবং যদি কেউ রিকভার করে, দ্যাটস আ বিগ সাইন যে সে তোমার ভালো করবে। আর এই 3টা যদি সে কখনো, এই 3টা জিনিস যদি তাকে টাচই না করে, অথবা 3টা জিনিস হওয়ার পরে প্রেশার, পেইন, ছ্যাঁকা, তারপর যদি সে কলাপস করে, দ্যাটস আ গুড ফিল্টার যে ভাই কারে দিয়ে হবে, কারে দিয়ে হবে না। তাহলে ভাই সাইকোলজিতে হোয়াট সর্ট অফ মাইন্ডসেট একজন আমার বয়সী 20-21 ইউনিভার্সিটিতে যাদের পড়ে বা কলেজে পড়ে মাত্র, কি মাইন্ডসেট থাকা উচিত যে এখান থেকে তারা এই ডিলেড গ্র্যাটিফিকেশনে ফোকাস করতে পারবে, যে ইমিডিয়েট আমার খুশি হইতে হবে না, লং টার্ম কিছু যেন করতে পারি? মাইন্ডসেটটা কি থাকা উচিত? মাইন্ডসেটটা অনেক ভেগ একটা কোয়েশ্চেন। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস কি থাকা উচিত স্পেসিফিক? আমি যদি জিমে যাই বা আমি যদি কোনো কিছু একটা মেডিটেশন করি, কি করা যেতে পারে জাস্ট টু গেট মাই হেড স্ট্রেট? কারণ ঢাকা এত যান্ত্রিক, টাফ। কয়েকটা মানে এটা বলার আগে একটা ছোট্ট একটা পয়েন্ট বলি, যে তুমি একটু আগে হান্টারের এক্সাম্পলটা দিলে না, অথবা তুমি বললে না যে বিয়ে করতে হবে, এটা মেয়েকে জিততে হবে, বা ইভেন বাইসনকে 2টা বাইসন যুদ্ধ করে মেয়ের পাল পাওয়ার জন্য। ইভেন আজকে থেকে 3000 বছর আগে পুরুষদের মধ্যেও, মানুষের মধ্যে ব্যাপারটা এরকম ছিল। সো দেয়ার ওয়াজ আ রিজন যে হান্টিং করতে যাচ্ছে, তার যদি সে যদি গুহায় বসে থাকতো, তখনই যদি একটা হরিণ তার কাছে এসে শুয়ে পড়তো, সে তো হান্টিং করতে যাইতো না। আমি যদি কথাটা বললাম যে আমাদের বর্তমানে আমাদের যে এনভায়রনমেন্টে 2টা বড় প্রবলেম, একটা হচ্ছে প্যারেন্টিং প্রবলেম, হচ্ছে এডুকেশন প্রবলেম। এই 2টার কোনোটাই আমাদেরকে আনকমফোর্টেবল জোনে যাইতে বাধ্য করে না, বা আমাদেরকে কোনো কষ্ট করতে বাধ্য করে না। যে প্রেশারটা দেয়, লেটস সে মুখস্থ করার প্রেশার, এটা যথেষ্ট না বা যৌক্তিক প্রেশার না। সো আমাদের যেই টাইপ অফ প্রেশারগুলো আমাদের দরকার কনফিডেন্স বাড়ানোর জন্য, ড্রাইভ বাড়ানোর জন্য, সেটা আমাদের প্যারেন্টস অথবা আমাদের স্কুল সিস্টেম বা আমাদের ইউনিভার্সিটিস দিচ্ছে না। রাইট অ্যামাউন্ট অফ স্ট্রেস দিচ্ছে না, ইদার স্ট্রেস দিচ্ছে না অথবা রং টাইপ অফ স্ট্রেস দিচ্ছে। লেটস সে আব্বা আম্মা বলতেছে তোরে দিয়ে কিছু হবে না, অথবা টিচাররা এমন একটা জিনিস মুখস্থ করাইতেছে যেটার আসলে প্রয়োজন নাই, যেটা অপ্রাসঙ্গিক, অথবা তার ট্যালেন্ট বুঝে তাকে স্ট্রেস দিচ্ছে না। তো সেটা একটা। বাট এখন হচ্ছে কি, যা হয়েছে আর আমি কি করব?
আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে কি, যদি তোমার বয়স লেটস সে 15 থেকে 22 হয়, 1 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যে তোমার দম বাড়াও। তোমার দম, লাইক তুমি দৌড়ালে কতক্ষণ দৌড়াতে পারবা, তুমি বুক ডান দিলে কতক্ষণ, কয়বার বুক ডান দিতে পারবা। ওয়াই? তোমার যখন দম বাড়বে এটা অটোমেটিক্যালি মিন করে যে তোমার আসলে অন্যদের থেকে আত্মবিশ্বাস বেশি। এটা তোমার মেন্টাল রেজিলিয়েন্সকে, সাইকোলজিক্যাল রেজিলিয়েন্সকে বাড়ায় বিনা পয়সায়। সো তোমার দম বাড়াইতে হবে। তোমার 6 প্যাক থাকার দরকার নাই, তোমার মানে তুমি ওয়েট লিফটিং করতে পারো, সেগুলো সবই ভালো, বাট মূল জিনিসটা হচ্ছে কি তোমার স্ট্যামিনা বাড়াও। তোমার যখন স্ট্যামিনা বাড়বে তোমার রেজিলিয়েন্স বাড়বে, এতে তোমাকে আনকমফোর্টেবল জোনে যাওয়ার একটা তোমার স্ট্রেংথ দিবে, 1 নম্বর। 2 নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে রুটিন করে অপরিচিত মানুষদের সাথে মেশো। অপরিচিত মানুষের সাথে মিশো না, এই যে ছোটবেলা একটা কথা, এটা থেকে বের হও। তোমার কাজই হলো অপরিচিত মানুষের সাথে মেশা 15 বছরের পরে, কারণ অপরিচিত মানুষ, অপরিচিত এনভায়রনমেন্টই তোমার একটা কিছু শেখাবে, ভুল ঠিক শেখাবে, যেই জিনিসটা তোমার দরকার। তুমি একটা মানে মুরগি কেনার সময় মুরগিওয়ালার সাথে দামাদামি করো, তুমি এখান থেকে কিছু শিখবা যে সে কেমনে তোমাকে বেচে, সে কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ওইখানে একটা জ্ঞান আছে, যেই জ্ঞানটা তোমার ইউনিভার্সিটিতে নাই। তুমি একটা তোমার একটা অপরিচিত চাচা যারা তোমার বিরক্ত লাগে, তার সাথে তুমি আধা ঘন্টা কথা বলো, জাস্ট একবার, তুমি দেখো তার মধ্যে একটা জ্ঞান আছে, যে জ্ঞানটা তোমার কাছে নাই। সে খারাপ হইলেও তার কাছে একটা জ্ঞান আছে, সে ভালো হইতে পারে। পৃথিবীতে তুমি খালি ভালো মানুষের কাছে তুমি জ্ঞান পাবা না, তুমি খারাপ মানুষের কাছে একটা জ্ঞান আছে, যেই জ্ঞানটা তোমার দরকার। বাট তুমি খালি তোমার কমফোর্টেবল গার্লফ্রেন্ড, কমফোর্টেবল ফ্রেন্ড, কমফোর্টেবল আড্ডার জোন, ওইটার মধ্যে তুমি আটকায় যায় না, তুমি একটা কুয়ার ব্যাং হবা। এই কুয়ার ব্যাং হওয়া তোমার শেষ করে ফেলবে তোমাকে। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে তুমি আদার দেন তোমার একাডেমিক পড়াশোনা, তুমি জেনুইনলি নিজেরা কোয়েশ্চেন করো যে তুমি এর বাইরে আসলে করতেছোটা কি তোমার ডেভেলপমেন্টের জন্য, সেলফ ডেভেলপমেন্টের জন্য। বিকজ দিনের শেষে বেস্ট ইনভেস্টমেন্ট ইজ অন ইউর ইনভেস্টমেন্ট। তুমি যে বলতেছো তুমি শিক্ষিত হবা, বাট তুমি শিক্ষিত হওয়ার জন্য তোমার একাডেমিক পড়াশোনার বাইরে তুমি যদি অ্যাটলিস্ট সপ্তাহে 5 ঘন্টা করে সময় দাও, সেখানে তুমি এআই শিখো, সেখানে তুমি হোয়াট এভার শিখো, সেখানে তুমি একটা ফ্রি ইন্টার্নশিপ করো, তুমি কোনো বড় ভাইয়ের সাথে কাজ করো, তুমি জাস্ট সপ্তাহে 5টা ঘন্টা তুমি দাও, অথবা তুমি বই পড়ো, অথবা তুমি খুব রিলিজিয়াসলি কোনো একটা ভালো পডকাস্ট চ্যানেল শোনো। আমারটা শুনতে হবে না, অন্য কোনো ভালো পডকাস্ট চ্যানেল শোনো, কোনো সমস্যা নেই, যেটাই শোনো, তুমি অনেক কিছু শিখবা, তুমি অনেক কিছু শিখবা। ঢাকার বাইরের একটা ছেলে আমার কাছে একবার আসছে, তখন আমার অ্যাপ্রক্সিমেটলি 85 নাম্বার পডকাস্ট চলে, এখন বোধহয় 106। ছেলেটা, আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, আমি কখনো এটা আশা করি বলছি। সে আমার প্রত্যেকটা পডকাস্ট ক্লাসের মতো করে সে নেয় এবং সে লেখে এবং ক্লাস নোট করে আর কি। বেসিক্যালি পডকাস্টগুলো হচ্ছে তার ক্লাসের মতো। আমি ওকে বলছি যে দেখো, তুমি যত বড় ক্লাস নোট নিছো, আমি কোনো পডকাস্ট করার আগে এত বড় স্ক্রিপ্ট বানানোর কথা চিন্তাও করি নাই। বিষয়টা হইলো, ও আমাকে বলতেছে যে এই পডকাস্টগুলো ওকে কতভাবে হেল্প করছে। এখন বিষয়টা আমার কাছে যেটা সারপ্রাইজিং সেটা হইলো, আমি যে কথাগুলো বলছি, আমি শিওর এই কথাগুলো আরো অনেকে বলছে, আরো অনেকভাবে বলছে। আমি জানিও না, ছেলেটাকে চিনিও না, কিন্তু ইটস জাস্ট দ্যাট ও যে পরিমাণ ওর জন্য বেনিফিট এখান থেকে এক্সট্রাক্ট করতে পারছে। সো একই ইউটিউব আমি ইউজ করি, তুমি ইউজ করে, আরেকজন কেউ ইউজ করে, আরো 1000 মানুষ ইউজ করে, বাট কে কতটুকু জুস এক্সট্রাক্ট করতে পারে, বেনিফিট এক্সট্রাক্ট করতে, খেলাটা ওইখানে। সো পডকাস্ট শো বা বই এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ওইখান থেকে তুমি নিজের জন্য কি আমরা নিতে পারি, খেলাটা ওইখানে। ধরো চ্যাটজিপিটি সবার জন্যই ফ্রি, তুমি চ্যাটজিপিটি থেকে অনেক কিছু নিতে পারতেছো যেটা আমি নিতে পারতেছি না, তুমি এখানে আগাইতেছো, আমি আগাইতেছি না, দ্যাটস দ্য হার্শ ট্রুথ। সো এই 3টা হচ্ছে আমার একদম প্রাইমারি পয়েন্ট, যে ভাই দৌড়াও বা তোমার স্ট্যামিনা বাড়াও। 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি যে তুমি বোঝার চেষ্টা করো যে তুমি আননোন এনভায়রনমেন্ট, আননোন মানুষ হচ্ছে একমাত্র ওয়ে যেটার মাধ্যমে তুমি আসলে নতুন একটা কিছু জানবা। ডেফিনেটলি তুমি আননোন একটা মানুষকে গিয়ে তুমি সব টাকা দিবা না, অথবা আননোন একটা মানুষের থেকে প্রেম করা শুরু করবে, সেটা বুঝাই নাই। আমি যেটা বলছি, আননোন এক্সপোজার তোমার মাথা খুলবে। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে কি যে তুমি অ্যাটলিস্ট সপ্তাহে 5টা ঘন্টা একদম একাডেমিক পড়াশোনার বাইরে কিছু একটা শেখো, ইদার ইন্টার্নশিপে, ইদার পডকাস্টে, ইদার বই পড়ার মাধ্যমে, ইদার যে কোনোভাবে হোক। কখনো কখনো আমার কাছে এখন মনে হয় যে, যদি এই কথাটা বলার কারণে মানুষ আমাকে গালাগালি করবে, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পডকাস্ট ইজ আ ইজিয়ার ওয়ে টু লার্ন দেন বুকস। কারণ মানুষ এখন বই কিনে বই পড়ে না, পডকাস্টে মানুষ যেভাবে অডিও ভিজুয়ালটা পায় শেখাটা যদি হয়, অ্যাটলিস্ট বই পড়াটা যদি আইডিয়ালও হয়, বাট যেহেতু এটা হচ্ছে না,
জাস্ট ফলো আ গুড পডকাস্ট চ্যানেল। ইন্ডিয়ান হইতে পারে, আমেরিকান হইতে পারে, ইউরোপিয়ান হইতে পারে, এটা কিছুটা না। ইস্যুটা হচ্ছে একটা চ্যানেল যেটা তোমার কাছে মনে হয় তোমাকে একটু মানে জেনুইনলি অনেক কিছু শিখাবে। সো দিস আর দ্য 3 পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। রাইট, টাফ টু এক্সিকিউট। খুব বেশি টাফ না, খুব বেশি টাফ না, কারণ তুমি যদি চিন্তা করো যেটা কতক্ষণ সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে কিছু না। কমফোর্টেবল হয়ে গেছে তো ভাই আমার একটা ইয়ার সাথে, এই কমফোর্ট জোন থেকে যেটা বললেন বের হওয়া, এটাই অনেক আনকমফোর্টেবল। Right. লাস্ট একটা পয়েন্ট যেটা মানে শেষ করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে এআই টুলস গুলোর মধ্যে পার্টিকুলারলি ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিজনেসের জায়গায় কোন টুলগুলো তুমি নেক্সট ধরো 1-2 বছরে, 5 বছর দেখুন অনেক বেশি লম্বা হয়ে গেছে এআই এর ডেভেলপমেন্ট যে স্পিডে হচ্ছে, 1-2 বছরে যেটা তোমাকে এক্সাইট করে এবং কেন? 2 বছর ভাই অনেক বেশি, 6 মাসও অনেক বেশি। বাট আই হচ্ছে আমি আরেকটু এআই এখন পর্যন্ত বলে দিতে পারি কি করতে হবে, বাট আমার জন্য করে দিতে পারবে এরকম আরও বেশি টুল দেখতে চাই, স্পেশালি অটোমেশনের এই জায়গা থেকে, যেখানে অটোমেশনও ওরা নিজেরা করতে পারবে। স্পেশালি টেক্সটের জায়গা থেকে যে অডিওতে এখন অনেকে ওই কাস্টমার সার্ভিসে কথা বলতেছে, এগুলো আর একটু বেটার দেখতে চাই। ভিডিও জেনারেশনে বেটার দেখতে চাই। মেইন হচ্ছে ওভারঅল পুরো ল্যান্ডস্কেপটা এখন এত ভ্যারাইটি, নতুন প্রত্যেক দিনে তো নতুন নতুন টুল আসতেছে, সব কিছু নিয়ে অনেক এক্সাইটেড। বাট স্পেশালি আমি এক্সাইটেড হচ্ছে কি জ্যাপিয়ার আর মেকে, দুইটা নিয়ে। দুইটা হচ্ছে কি অটোমেশনস বানায়, এর আরও কত ইউনিক ওয়েতে অটোমেশনস করতে পারে যেটা আমাদের লাইফ ইজি করে দিবে, ম্যানুয়াল প্রসেসগুলো কমা দিতে পারে, এগুলা নিয়ে একটু এক্সাইটেড। জ্যাপিয়ার নিয়ে তুমি আমাকে একটু বলো। জ্যাপিয়ার এখন অনেকে ইউজ করতেছে, আমি করতেছি না। জ্যাপিয়ার আসলে কি করে যেটা এক্সেলেন্ট? জ্যাপিয়ার হচ্ছে গিয়ে অটোমেশন আর সিস্টেম বানায় দেয়। আমি কিভাবে ইউজ করি আমি এটা বলি। আমার একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আছে, এটার নাম হচ্ছে গিয়ে ক্লিকআপ। আমার 35 জন মানুষ প্রতিদিন কী কাজ করে, কোন ক্লায়েন্ট কী আসে, এই ডিটেলস আমার মাথায় রাখা সম্ভব না। তো ক্লিকআপে এটা ম্যানেজ করি। প্লাস কোন ক্লায়েন্টকে আমি মেসেজ দিছি, কোন ক্লায়েন্টকে মেসেজ দিই নাই, কোন ক্লায়েন্ট ইমেলে তারা ইন্টারেস্টেড, কার সাথে আমার সেলস কল, যাবতীয় যত কিছু দরকার আমার ব্যবসা পুরোটা ক্লিকআপের ভিতরে। এখন ক্লিকআপে যখন আমার এডিটার একটা কাজ রেডি করে দিছে রিভিউয়ের জন্য, ওই সময় আমি টেলিগ্রামে একটা মেসেজ পাই, কারণ আমার ক্লিকআপে এত নোটিফিকেশন পাওয়ার জন্য ভেজাল। যখন কোনো একটা ক্লায়েন্ট আমাকে হচ্ছে ইমেলে রিপ্লাই দেয়, ইমেল খুলে আবার দেখা পেরে যেন আমি ওইটা আবার টেলিগ্রামে মেসেজ পাই। যখন আমি ভিডিওটা আপলোড দিই ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট তার স্ল্যাকে একটা মেসেজ পায় যে তোমার ভিডিও ক্লিকআপে আপলোড হয়ে গেছে। এই মেসেজগুলো তো একজন মানুষের ম্যানুয়ালি দেওয়া লাগে যে এই দেখো তোমার ভিডিওটা আপলোড হয়েছে, গুগল ড্রাইভে চেক করো। এটা জ্যাপের অটোমেটিক করে দিচ্ছে আমার জন্য, সিস্টেম বানিয়ে রাখছে। যখন এডিটার এটা রিভিউতে দিয়ে দিচ্ছে, অটোমেটিক সে একটা মেসেজ পেয়ে যাবে। খালি মেসেজ না, মানে আমি তোর একটা টাস্ক ক্রিয়েট করছি আমি ক্লিকআপে একটা ভিডিও এডিটের জন্য, ওই নেমের সাথে ওই টাস্কটা ক্রিয়েট করার 30 সেকেন্ডের মধ্যে অটোমেটিক গুগল ড্রাইভে ওইটা একটা ফোল্ডার হয়ে যাবে। ফোল্ডারের ওই লিঙ্কটা অটোমেটিক ওই টাস্কের কমেন্ট হিসেবে চলে আসবে। বেসিক জিনিস করতে 3 মিনিট সময় লাগতো, বাট যখন আমার 35 জনের 3 মিনিট করে লাগে এভরিডে, ওই সময় ইট সেভস আ লট অফ টাইম। এই টুকিটাকি করে অনেক কিছু করে ফেলা যায় জ্যাপিয়ার দিয়ে। মানে যাবতীয় যা কিছু আপনি ভাবতে পারেন বেসিক লেভেল, যেটার জন্য ইন্টেলিজেন্স কম লাগে বাট ম্যানুয়ালি করা লাগে, সব কিছু করে দিতে পারবে আপনার জন্য, সিস্টেমগুলো বানিয়ে দিতে পারবে। সো জ্যাপিয়ার ইজ, দেয়ার শুড বি আ ট্রিগার অ্যান্ড অ্যান অ্যাকশন। সো আপনি কোনো কিছু একটা ট্রিগার করবেন, ওই ট্রিগারটার পরে অনেকগুলো সিকোয়েন্স থাকবে, সিকোয়েন্সের পরে অ্যাকশন হবে। যেমন হচ্ছে কি আপনি একটা বাটন টিপ দিলে আপনার এখানে একজন কফি নিয়ে আসে, বাটনটা হচ্ছে কি আমার ট্রিগার, কফিটা নিয়ে আসা হচ্ছে কি আমার অ্যাকশন। এবার কফি পর আবার চানাচুরও আনতে পারে, অনেক কিছু আনতে পারে, সবগুলোই আমার অ্যাকশন, বাট একটা ট্রিগার থাকা লাগবে আমার। ওইটা যদি আমি ফিগার আউট করে ফেলতে পারি তাহলে, যেমন আমি আপনাকে একটা মজার জিনিস বলি, আমরা ক্লায়েন্টের জন্য মাঝে মাঝে আপওয়ার্ক একটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম আছে, এটা ইউজ করতাম, বেশি ইউজ করি না, মাঝে মাঝে ইউজ করি। আপওয়ার্কের সমস্যা হয়েছে কি, আপওয়ার্কের নোটিফিকেশন দেরিতে আসে, কোনো এক কারণে দেরিতে আসে, কিন্তু আপওয়ার্কের ইমেল না আমার সাথে সাথে আসে। এবার আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট আমার মানে ম্যানেজমেন্টের কাছে দেওয়া আছে, কিন্তু আমার ইমেলটা কোথায় কাছে দেওয়া নেই, আমার পার্সোনাল ইমেল, এটা আমি দিব না। এখন ওর আপওয়ার্কের নোটিফিকেশনে দেরিতে আসে, ইমেল নোটিফিকেশন আবার আসে, কিন্তু আমার কাছে আসে, ওদের কাছে তো আসে না। এখন ওদের আপওয়ার্কে রিপ্লাই দিতে দিতে 20 মিনিট সময় লেগে যায়। এই জন্য আমি করছি একটা অটোমেশন বানাইছি, যখন আপওয়ার্কের ইমেল আসবে আমার, তখন টেলিগ্রামে ওদের কাছে মেসেজ আসবে যে আপওয়ার্কে এটা মেসেজ আসছে, টেলিগ্রামে মেসেজ সাথে সাথে যায় নোটিফিকেশন। আর সমস্যা হচ্ছে আপওয়ার্কে আবার অনেক রকমের মেসেজ আসে, অনেক রকমের ইমেল আসে। তো আমি এখানে ফিল্টার করে রাখছি, যখন ইমেল আসবে আর ইমেলের উপর লেখা থাকবে যে ক্লায়েন্ট মেসেজ দিছে, অর্ডার অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, এইসব না। যখন দেখা ক্লায়েন্ট মেসেজ দিছে, তখন শুধুমাত্র টেলিগ্রামে মেসেজটা যাবে। তো এইভাবে ফিল্টার করে ট্রিগার সেট করছি, যেটাতে আমার একটা অনেক বড় হ্যাসেল কমে গেছে, দেরি করা লাগতেছে না আমার। তো এভরিডে সব কিছু অটোমেট করে দেওয়া যায় জ্যাপিয়ার দিয়ে। গ্রেট, ইন্টারেস্টিং। আমিও চিন্তা করবো লাইভ স্ট্রিমিং কি করা যায়। সো থ্যাংক ইউ ভাইয়া, তোমার সাথে একটা চমৎকার সকাল কাটলো।
অ্যান্ড অনেক কিছু শিখলাম, হোপফুলি ক্লায়েন্টরাও শিখবে, অডিয়েন্সও শিখবে, সরি। অ্যান্ড আশা করা যায় ফিউচারে আরো কিছু ইন্টারেস্টিং কোনো কিছু নিয়ে আড্ডা দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ফর ইউ হ্যাভিং হ্যাঁ। মি।